হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ভূগোলের 4th সেমিস্টারের যে সিলেবাস সেকেন্ড ইউনিটের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও এক্সোজেনেটিক প্রসেস অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে, তার মধ্যে নদীর কাজ এবং সংশ্লিষ্ট ভূমিরূপ সমূহ সম্পর্কে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তাহলে দেখো, এই টপিকটা শুরু করার আগে আমি তোমাদের কয়েকটা কথা বলে দিতে চাই যে নদী দ্বারা গঠিত ভূমিরূপ মানে নদী যে সমস্ত ভূমিরূপের পরিবর্তন করে বা নদীর ক্ষয় বহন সঞ্চয়ের ফলে গঠিত যে ভূমিরূপ, আর আনুষঙ্গিক তার সঙ্গে কিছু প্রশ্ন, ক্ষয়ের প্রক্রিয়া, বহনের প্রক্রিয়া, সঞ্চয়ের প্রক্রিয়া, নিয়ন্ত্রক, এগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো দেখো, আমরা এইগুলো কিন্তু পূর্ব ক্লাসে পড়ে এসেছি, অর্থাৎ আমাদের 9-10-এ কিন্তু নদী ক্ষয় বহন সঞ্চয় এগুলো কিন্তু ছিল। তো সেটার থেকে কিন্তু তোমরা যখন একটু উঁচু ক্লাসে উঠেছো তখন কিন্তু তার থেকে একটু বেশি সামান্য কিছু কিন্তু তোমাদেরকে জানতে হবে। যদিও তোমাদের প্রশ্নে তো বড় প্রশ্ন খুব একটা থাকছে না, 2-3 নাম্বার আর একটা প্রশ্ন থাকছে 5 নাম্বারে। তো 2 এবং 3-এর উপরে জোরটা কিন্তু তোমাদেরকে বেশি দিতে হবে, অর্থাৎ ছোট ছোট প্রশ্নের উপরে জোরটা কিন্তু তোমাদেরকে বেশি দিতে হবে। কিন্তু তোমরা যদি বড় প্রশ্ন করে না থাকো তাহলে কিন্তু ছোট প্রশ্নের যে ইন্টারলিঙ্ক অর্থাৎ সম্পর্কটা তোমাদের কাছে কিন্তু মাথাতে ঢুকবে না। অতএব তোমাদেরকে প্রয়োজন বেসিসে বড় প্রশ্নও করতে হবে, ছোট প্রশ্নও করতে হবে, এবং সেইটা থেকে যখন উত্তর তোমরা লিখবে তখন কিন্তু তোমাদেরকে অর্থাৎ প্রয়োজন বেসিসে সেগুলোকে ছোট বড় করার ক্ষমতা কিন্তু তোমাদেরকে রাখতে হবে। তো যাই হোক, আমরা এই ভিডিওতে তোমাদের সঙ্গে ফ্লুভিয়াল ল্যান্ডফর্মস বা নদী দ্বারা গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে, নদী কাকে বলে। তাহলে নদীর ডেফিনেশন যদি আমরা দিতে চাই তাহলে নদী কোনটাকে বলছে, ভূমির ঢাল অনুসরণ করে কোনো খাত বরাবর প্রাকৃতিক উপায়ে সৃষ্ট জলধারা যখন প্রবাহিত হয় তখন তাকে নদী খাত বলে। বুঝতে পারছো? তাহলে প্রাকৃতিক উপায়ে সৃষ্টি হতে হবে, নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে প্রবাহিত হতে হবে, এবং সেটা যখন প্রবাহিত হয় তখন সেটিকে বলছে তোমার নদী। এরপর দেখো, মরিস ওয়াস বলেছেন যে খাতের মধ্য দিয়ে প্রবাহিত জলধারাই হচ্ছে নদী। সুতরাং প্রাকৃতিক উপায়ে সৃষ্ট যে জলধারা ভূপৃষ্ঠের উপর দিয়ে ভূমির ঢাল অনুসরণ করে অভিকর্ষজ বলের প্রবাহে প্রবাহিত হয়ে কোনো হ্রদ, সমুদ্র বা অন্য কোনো জলধারায় পতিত হয় তখন তাকে নদী বলা হয়। তাহলে এই যে তোমার যে ডেফিনেশনটা দিয়েছে, প্রাকৃতিক উপায়ে সৃষ্ট যে জলধারা ভূপৃষ্ঠের ওপর দিয়ে ভূমিরূপের ঢাল অনুসরণ করে অভিকর্ষজ বলের প্রভাবে প্রবাহিত হয়ে কোনো হ্রদ, সমুদ্র বা অন্য কোনো জলধারায় পতিত হয় তাকে নদী বলা হয়। এই ডেফিনেশনটা কিন্তু তোমাদের সঠিক ডেফিনেশন হবে। তাহলে এই গেল তোমার নদীর ডেফিনেশন। নেক্সট প্রশ্ন কি আছে, কিভাবে নদীর উৎপত্তি হয়। তাহলে দেখো, নদীর উৎপত্তি তো আমরা সাধারণত জেনে থাকি যে হিমবাহ থেকে হয়, কিন্তু নদীর উৎপত্তি একটা নদী থেকেও হতে পারে, নদীর উৎপত্তি হিমবাহ থেকে হতে পারে, প্রস্রবণ থেকে হতে পারে, জলপ্রপাত থেকে হতে পারে, এ বিভিন্ন কারণে কিন্তু নদীর উৎপত্তি হতে পারে। তো দেখো, এখানে প্রথমে নদীর উৎপত্তি সম্পর্কে কি বলেছে, বলছে নদীর মূল উৎস হলো অধঃক্ষেপণ। অধঃক্ষেপণ মানে কি গো? অধঃক্ষেপণ মানে হচ্ছে যখনই কোনো কিছু উপর থেকে নিচে পড়ে, যেমন বৃষ্টিপাতটা হচ্ছে অধঃক্ষেপণের একটা রূপ। ঠিক আছে, একটা রূপ, এছাড়া আরও অনেক রূপ আছে। তাহলে নদীর মূল উৎস হচ্ছে অধঃক্ষেপণ। এই অধঃক্ষেপণের মধ্যে কোথাও বৃষ্টির জল দ্বারা নদীর সৃষ্টি হয়, কোথাও বরফ গলা জল থেকে নদীর সৃষ্টি হয়। তবে এই অধঃক্ষেপণের জল দিয়ে সঙ্গে সঙ্গে নদী সৃষ্টি হয় না। স্থলভাগে অধঃক্ষেপণের যে জল পতিত হয় তার কিছু অংশ পুনরায় বাষ্পীভূত হয়, কিছু অংশ ভূগর্ভে প্রবেশ করে, কিছুটা জীবজগৎ গ্রহণ করে, এবং বাকি অংশটি ভূমির ঢাল অনুসারে ভূপৃষ্ঠ প্রবাহরূপে আবার সমুদ্রে ফিরে যায়, যা ধারা বা রান অফ নামে পরিচিত। এই জলপ্রবাহ প্রথমে চাদরের আকারে ভূপৃষ্ঠের ওপর দিয়ে ছড়িয়ে প্রবাহিত হয়, তারপর ছোট ছোট কয়েকটি জলস্রোতে বিভক্ত হয়ে পড়ে সবশেষে জলস্রোতগুলি মিলিত হয়ে নদীর সৃষ্টি হয়। তাহলে এই হচ্ছে তোমার নদীর সৃষ্টির ইতিহাস। অর্থাৎ প্রথমে অধঃক্ষেপণ হতে হবে, সেটা তোমার তরল আকারে হতে পারে, কঠিন আকারে হতে পারে, এবং সেখান থেকে যখন তোমার ধীরে ধীরে মিলিত হচ্ছে, যখন সমুদ্রে গিয়ে পড়ছে, তখনই তোমার নদীর উৎপত্তি হয়। তাহলে দেখো, এখানে নদীর উৎপত্তির কতগুলো দিয়েছে। দেখো, হিমবাহ থেকে উৎপত্তির উদাহরণ কী হচ্ছে, গঙ্গোত্রী হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে গঙ্গা নদী। প্রস্রবণ থেকে যেমন তোমার ভেরনাদ প্রস্রবণ থেকে সৃষ্টি হয়েছে ঝিলাম নদী প্রস্রবণ। তারপর আছে কি, জলপ্রপাত প্রস্রবণটা মানে হচ্ছে ঝর্ণা, বুঝতে পারছো? জলপ্রপাত থেকে কি সৃষ্টি হয়েছে, পাগলা ঝোড়া জলপ্রপাত থেকে সৃষ্টি হয়েছে মহানন্দা নদী। হ্রদ থেকে সৃষ্টি হয়েছে ওই যে টানা হ্রদ থেকে সৃষ্টি হয়েছে ব্লু নদী। নদী থেকে সৃষ্টি হয়েছে নীলনদ থেকে সৃষ্টি হয়েছে তোমার রোসেন্টা নদী। অর্থাৎ একটা নদী যখন তোমার
নদীর সৃষ্টি করে, যেটাকে বলছে তোমার শাখা নদী, সেটাকেই তোমার তখন নদীর সৃষ্টি হয়। তাহলে এই হচ্ছে তোমার নদীর উৎপত্তি। এরপরে দেখো কি আছে, নদীর উৎস এবং মোহনা বলতে কি বোঝো? তাহলে উৎস মানে যেখান থেকে সৃষ্টি হয়, মোহনা মানে যেখানে নদী মিলিত হয়, সেটা নদীতে মিলিত হতে পারে, সাগরে মিলিত হতে পারে। হ্যাঁ, তাহলে দেখো নদীর উৎস কোনটাকে বলছে? যে স্থান থেকে নদীর উৎপত্তি হয় তাকে নদীর উৎস বলে। নদীর উৎস বিভিন্ন ধরনের হতে পারে, এগুলো আমি তোমাদের আলোচনা করলাম। সেটা হিমবাহ হতে পারে, প্রস্রবণ হতে পারে, জলপ্রপাত হতে পারে, হ্রদ হতে পারে, বা অন্য কোনো নদী হতে পারে। আর মোহনা, নদী যে জায়গায় এসে শেষ হয় তাকে নদীর মোহনা বলে। তাহলে নদীর মোহনা কোথায় কোথায় হতে পারে গো? সমুদ্রে হতে পারে, হ্রদে হতে পারে, জলাভূমিতে হতে পারে। তাহলে এই হচ্ছে তোমার নদীর মোহনা। এরপর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে নদী সঙ্গম কোনটাকে বলে? তাহলে নদী যখন নদীতে এসে মিলিত হয় তখন সেটাকে বলছে নদী সঙ্গম। বুঝতে পেরেছো? তাহলে আমাদের যে মোহনা কিন্তু নদী সঙ্গম বরাবর গঠিত হয় না। মোহনা সাধারণত কোনো নদী যখন কোনো সমুদ্র, হ্রদ বা জলাভূমিতে গিয়ে মিলিত হয় তখন সেখানে নদী মোহনা সৃষ্টি হয়। আর একটা নদী যখন অন্য নদীতে মিলিত হয় তখন সেটা হচ্ছে নদী সঙ্গম। দেখো, যখন কোনো একটা নদী অপর একটি নদীতে মিলিত হয়ে শেষ হয় তাকে মোহনার পরিবর্তে নদী সঙ্গম বলে। তাহলে মোহনা আর নদী সঙ্গমের মধ্যে পার্থক্য কি বুঝতে পারলে? নদী যখন নদীতে মিলিত হবে তখন সেটাকে বলছে নদী সঙ্গম। নদী যখন কোনো সমুদ্র, হ্রদ বা জলাভূমিতে মিলিত হবে তখন সেটাকে বলছে নদী মোহনা। এরপরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে দেখো, নদী খাত এবং নদী উপত্যকা বলতে কি বোঝো? তাহলে নদী খাত যে অংশটুকুর মধ্য দিয়ে নদীর জল প্রবাহিত হয় সেটা হচ্ছে নদী খাত। আর নদী উপত্যকা সেটাখানে তোমার বন্যার সময় যেতে পারে, হ্যাঁ, বা অনেক সময় শুকনো থাকতে পারে, তখন সেটা হলো তোমার নদী উপত্যকা। তাহলে দেখো, নদী খাত এবং নদী উপত্যকা এই দুটো আমি আলোচনা করছি। বলছি উৎস থেকে মোহনা পর্যন্ত নদী যে স্বাভাবিক খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে সাধারণভাবে নদী খাত বলে। তাই সাধারণভাবে নদী বলতে সেই খাতকেই বোঝায়। নদী খাতের মধ্যে প্রবহমান জলের প্রস্থকে নদী প্রস্থ বলা হয়। আবার নদী খাতের তলদেশ এবং দেওয়ালে যতটা অংশ জলের নিচে অবস্থান করে সেই অংশের দৈর্ঘ্যকে বলা হয় সিক্ত পরিসীমা। তাহলে এই হলো তোমার নদী খাত। আর নদী উপত্যকা কোনটাকে বলছে? নদী উপত্যকা বলছে নদীর ক্ষয়কার্যের মাধ্যমে সৃষ্ট নদী খাতের দুপাশে সমতল ভূমিভাগকে নদী উপত্যকা বলা হয়। অর্থাৎ নদীর ক্ষয়কার্যের ফলে যে সমতল নদীর খাতের দুপাশে যে সমতল ইয়েটাকে সৃষ্টি করছে সেটাকে নদী উপত্যকা বলা হয়। তাই নদী দ্বারা গঠিত বা নদী অধিকৃত নিয়মিত ঢালযুক্ত দীর্ঘ অবনমিত স্থানই হচ্ছে তোমার নদী উপত্যকা। এরপরে যেটা আছে দেখো, বলছি নদী অববাহিকা এবং ধারণ অববাহিকা কি পার্থক্য লেখো। তাহলে এই দুটোর মধ্যে কিন্তু আমাদের একটু মানে উল্টোপাল্টা হয়ে যায়, নদী অববাহিকা এবং ধারণ অববাহিকা। ধারণ মানে কি গো? ধারণ মানে ধরে রাখা। তাহলে যে সমস্ত অঞ্চলে জল নদী ধরে, বুঝতে পারছো, কোনো একটা নদীতে যে সমস্ত অঞ্চলের জল এসে পতিত হয় সেটা হচ্ছে ধারণ অববাহিকা। আর নদী অববাহিকা বলছে যে বিস্তীর্ণ অঞ্চলের উপর দিয়ে প্রধান নদী ও তার উপনদী এবং শাখা নদী প্রবাহিত হয় তাকে নদী অববাহিকা বলা হয়। তাহলে যে অঞ্চলের উপর দিয়ে নদী এবং তার উপনদীগুলি প্রবাহিত হচ্ছে সেটিকে বলছে নদী অববাহিকা। বুঝতে পেরেছো? তাহলে ধারণ অববাহিকাটা কি হচ্ছে? নদী অববাহিকার থেকে বিস্তীর্ণ। সুতরাং যে বিস্তীর্ণ অঞ্চলের জল প্রধান নদী, উপনদী এবং শাখা নদী দ্বারা নির্গত নিষ্কাশিত হয় সেই অঞ্চলটি প্রধান নদীর অববাহিকা। তাহলে এই গেল তোমার নদী অববাহিকা। এরপর ধারণ অববাহিকা কোনটাকে বলছে দেখো, ধারণ অববাহিকা হচ্ছে উৎস অঞ্চলে অসংখ্য ছোট ছোট জলধারা একত্রে মিলিত হয়ে নদীর উৎপত্তি ঘটায়। উৎস অঞ্চলের নদীর এই ধরনের অববাহিকাকে ধারণ অববাহিকা বলা হয়। উদাহরণ হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত অংশটি গঙ্গা নদীর ধারণ অববাহিকার উদাহরণ। এবারে নদী অববাহিকা এবং ধারণ অববাহিকার মধ্যে পার্থক্য কী আছে একটু দেখো। নদী অববাহিকা বলছে যে বিস্তীর্ণ অঞ্চলের উপর দিয়ে প্রধান নদী এবং তার উপনদী, শাখা নদী প্রবাহিত হয় তাকে নদী অববাহিকা বলছে। ধারণ অববাহিকা বলছে উৎস অঞ্চলে অসংখ্য ছোট ছোট জলধারা একত্রে মিলিত হয়ে নদীর উৎপত্তি ঘটায়। উৎস অঞ্চলে নদীর এই ধরনের অববাহিকাকে ধারণ অববাহিকা বলা হয়, অর্থাৎ এটা ধরে রাখে। 2 নম্বর কী বলছে? নদী অববাহিকার তুলনায় অনেক বড়, আর ধারণ অববাহিকার তুলনায় কিন্তু অনেক ছোট। নদী অববাহিকা এটি একটি সমগ্র নদী ব্যবস্থায় নিষ্কাশন এলাকা দ্বারা চিহ্নিত নদী অববাহিকা। অন্যদিকে তোমার এটি স্থানীয় ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য দ্বারা চিহ্নিত করা হয়। নদী অববাহিকার মধ্যে কী কী থাকছে? প্রধান নদী, শাখা নদী, প্রশাখা নদী, উপনদী, উপনদী
এই অববাহিকায় দেখা যায়। অন্যদিকে ধারণা অববাহিকাতে কি দেখা যায়? মূলত ধাবধারা সমূহ এই অববাহিকায় দেখা যায়। নদী অববাহিকা একাধিক অঞ্চল বা দেশকে কেন্দ্র করে ব্যাপক আকারে জল ব্যবস্থাপনা করা হয়। অন্যদিকে ধারণা অববাহিকাতে স্থানীয় অঞ্চলকে কেন্দ্র করে ছোট আকারে জল ব্যবস্থাপনা করা হয়। পরিবেশগত প্রভাব বলছে কি, যে নদী অববাহিকাতে বৃহৎ অঞ্চলে বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য এবং জলবায়ু ব্যবস্থাকে প্রভাবিত করে। অন্যদিকে ধারণা অববাহিকা কী হচ্ছে, স্থানীয় বাস্তুতন্ত্র, জলধার এবং মাটির আর্দ্রতা স্তরকে প্রভাবিত করে। তাহলে এই গেল তোমার নদী অববাহিকা এবং ধারণা অববাহিকা। তাহলে নদীর অববাহিকার তুলনায় ধারণা অববাহিকা ছোট, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এরপর দেখো কি আছে, পরে যেটা আছে নদী পর্যায় বা ঋতুভিত্তিক নদী বর্তন বলতে কি বোঝো? তাহলে নদী পর্যায় বা ঋতুভিত্তিক নদী বর্তন অর্থাৎ ঋতুর সঙ্গে সঙ্গে জলের যে পরিবর্তন, ঠিক আছে, এটাকে বলছে নদী পর্যায়। দেখো বলছে ঋতুভেদে একটি নদীর বাৎসরিক জলপ্রবাহে যে হ্রাস বৃদ্ধি ঘটে তাকে নদী পর্যায় বা ঋতুভিত্তিক নদী বর্তন বলা হয়। তাহলে এই হলো তোমার কথা। এবার দেখো নদী বর্তনের উপাদানগুলি কি কি আছে। এক নম্বর হচ্ছে যে ঋতুভিত্তিক অধক্ষেপণ অর্থাৎ বৃষ্টিপাত এবং তুষারপাতের পরিমাণ। 2 নম্বর কি আছে, তুষার ক্ষেত্র এবং হিমবাহের উপস্থিতি এবং আয়তন। 3 নম্বর হচ্ছে ধারণ অববাহিকার ঢালের পরিমাণ। 4 নম্বর হচ্ছে শিলাস্তরের প্রবেশতার মাত্রা। আর 5 হচ্ছে উদ্ভিদের আবরণ প্রভৃতি। আর নদী বর্তনের যে ধরন, নদী বর্তন কী কী ধরন আছে দেখো। প্রথমে হচ্ছে ঋতুভিত্তিক জলপ্রবাহের হ্রাস বৃদ্ধির পরিমাণ। বছরে একবার জলের পরিমাণ বৃদ্ধি পায় এবং হ্রাস পায়, সরল নদী বর্তন, যেমন গঙ্গা, ইয়াংসি নদী ইত্যাদি। আর দুবার কোনগুলো বলছে বছরে দুবার জলের দ্বিমাত্রিক নদী বর্তন, বলছে যে বছরে দুবার জলের পরিমাণ হ্রাস পায়, যেমন আমাজন, জায়ার প্রভৃতি। আর জটিল বা বিমিশ্র নদী বর্তন কোনটাকে বলছে বছরের বিভিন্ন সময়ে জলের পরিমাণ হ্রাস বৃদ্ধি ঘটে, যেমন রাইন, দানিউব ইত্যাদি। তাহলে নদী বর্তনকে 3টে ভাগে ভাগ করছে: সরল নদী বর্তন, দ্বিমাত্রিক নদী বর্তন এবং জটিল বা বিমিশ্র নদী বর্তন। এরপর দেখো যেটা আছে, নদী গর্ভ বলতে কি বোঝো। আমরা কথাটা ব্যবহার করে থাকি কিন্তু এটা ডেফিনেশনটা আমাদের অনেকেরই কিন্তু পরিষ্কার নেই যে নদী গর্ভ জিনিসটা কী। ভূপৃষ্ঠের যে নির্দিষ্ট তলের ওপর দিয়ে নদীর জল প্রবাহিত হয় তাকে নদী গর্ভ বা নদী শয্যা বলা হয়। শয্যা মানে কি গো? শয্যা মানে বিছানা। তাহলে যে অঞ্চলের উপর দিয়ে, যে তলের উপর দিয়ে নদীর জলটা প্রবাহিত হচ্ছে সেটিকেই বলছে নদী শয্যা বা নদী গর্ভ। তাহলে এটা জানলে কিন্তু আমাদের হলো। এর পরের প্রশ্নটা আছে তোমার, নদী বিভাজিকা এবং জলবিভাজিকা বলতে কি বোঝো। তাহলে দেখো নদী বিভাজিকা এবং জলবিভাজিকা দুটো জিনিস একই। আমি তোমাদের খুব সহজ ভাষাতে বোঝানোর চেষ্টা করছি নদী অববাহিকা বলতে কি বোঝায়। দেখো এখানে তোমার এই ধরো একটা নদী আর এই ধরো একটা নদী, ঠিক আছে, পাশাপাশি দুটো নদী আছে। এই যে ছবিটা যদি 3D করি তাহলে এরকম আসবে আমাদের। তা দেখো দুটো পাশাপাশি নদী অববাহিকা আমাদের আঁকা হলো। এই একটা নদী ধরো এইদিকে বয়ে যাচ্ছে আর এই একটা নদী কিন্তু আমাদের বয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি পাশাপাশি অবস্থিত দুটি নদীর মাঝে যে উচ্চভূমি, এই যে মাঝে যে উচ্চভূমিটা আছে, এখানে ধরো যদি বৃষ্টিপাত হয় তাহলে এইখানে কিছুটা জল যাবে, এই নদীতে কিছুটা জল যাবে। তাহলে এই উচ্চভূমিটা কি করছে? দুটো নদীর প্রাপ্য জলকে ভাগ করছে। তাহলে আমরা বলতে পারি যে পাশাপাশি অবস্থিত দুটি নদীর মধ্যবর্তী যে উচ্চভূমি দুটি নদীর প্রাপ্য জলকে বিভক্ত করে বা বিভাজিত করে তাকে বলা হয় নদী বিভাজিকা বা জলবিভাজিকা। বুঝতে পেরেছ? তাহলে ছবিটা এরকম দিয়ে দেবে আর ডেফিনেশনটা এরকম দিয়ে দেবে, তাহলে কিন্তু হবে। এরপর দেখো কি আছে, আদর্শ নদী কাকে বলে। তাহলে আদর্শ নদী আমরা ধরো পড়ে আসছি আগে থেকে যে নদীর উচ্চ, মধ্য, নিম্ন 3টে গতি স্পষ্ট হয় তাকে আদর্শ নদী বলা হয়। যেমন ভারতের একটা উদাহরণ হচ্ছে তোমার গঙ্গা, ঠিক আছে, তার কারণ এখানে 3টে গতি কিন্তু স্পষ্ট। এরপরে দেখো আছে 11 নাম্বার দিয়েছে যে নদী প্রবাহ বা নদী নিঃস্রব, ডিসচার্জ অফ রিভার কি, এর এককগুলি কি কি। তাহলে নদী প্রবাহ অর্থাৎ নদী যে কী পরিমাণ জল প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে প্রবাহিত করছে তাকেই বলছে নদী প্রবাহ বা নদী নিঃস্রব, ডিসচার্জ অফ রিভার। বলছে নদী উপত্যকার নির্দিষ্ট একটি স্থান দিয়ে আড়াআড়িভাবে সুনির্দিষ্ট সময়ে যে পরিমাণ জল নির্গত হয় তাকে নদী প্রবাহ বা নদী নিঃস্রব বলা হয়। এটি মূলত দুটি বিষয়ের উপর নির্ভর করে, এক হচ্ছে জলের পরিমাণ আর জলের গতিবেগ। হ্যাঁ, আর এটা কিন্তু নদীর এই প্রবাহ
প্রবাহ কারেন্ট মিটার যন্ত্রের দ্বারা পরিমাপ করা হয় এবং দুটি এককের দ্বারা পরিমাপ করা হয়, যথা কিউ সেক এবং কিউ মেক। দেখো সেক মানে সেকেন্ড, মেক মানে মিটার, এটা মনে রাখো, তাহলে কিন্তু মনে রাখতে সুবিধা হবে। তাহলে সেকেন্ডে কি বলছে, ওই যে কিউসেক কথার অর্থ হলো কিউবিক ফিট পার সেকেন্ড, অর্থাৎ নদী উপত্যকার নির্দিষ্ট একটি স্থান দিয়ে আড়াআড়িভাবে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয় তাকে বলছে কিউসেক। আর কিউমেক কোনটাকে বলছে, বলছে প্রতি নদী উপত্যকায় নির্দিষ্ট একটি স্থান দিয়ে আড়াআড়িভাবে প্রতি সেকেন্ডে যত ঘন মিটার জল প্রবাহিত হয় তখন সেটাকে বলছে কিউ মেক। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে তোমার মিটার আর এটা হচ্ছে তোমার ফিট, কিউসেক এবং কিউ মেক। এই হলো তোমার কিউসেক এবং কিউ মেকের মধ্যে ধারণা। এরপরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে নদীর শ্রেণীবিভাগ করো। ঠিক আছে, নদীর শ্রেণীবিভাগ, আমরা অনেক রকমের নদীর কথা জানি, তো এখানে যেটা ছক আকারে দেওয়া আছে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই পরিষ্কার করে দেওয়া আছে। দেখো নদীর শ্রেণীবিভাগ অনেকগুলো ভাগে কিন্তু নদীর শ্রেণীবিভাগ করা হয়। এখানে প্রথমে ছকটা আমি বলে দিই, তারপর এক এক করে ডেফিনেশনগুলো বলে দেবো। দেখো নদীকে প্রথমে সম্পর্কের ভিত্তিতে শ্রেণীবিভাগ করা হয়, জলের যোগানের ভিত্তিতে করা হয়, উৎপত্তির ভিত্তিতে করা হয় এবং গঠনের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে করা হয়। সম্পর্কের ভিত্তিতে কি কি আছে, প্রধান নদী, উপনদী, শাখা নদী। জলের যোগানের ভিত্তিতে নিত্যবহ, অনিত্যবহ, স্বল্পস্থায়ী এবং আলোকথনাস নদী। উৎপত্তির ভিত্তিতে অনুগামী, পরবর্তী, পুনর্ভবা, বিপরা এবং উপ অনুগামী নদী। আর গঠনের ভিত্তিতে পূর্ববর্তী, অধ্যারোপী এবং অসঙ্গত নদী। এবার দেখো এই যতগুলো নদী আছে এই প্রত্যেকটা নদীর ইংলিশ ভার্সন আর ডেফিনেশন কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে, যেহেতু তোমাদের 2 নম্বর আর 3 নম্বরের প্রশ্নের উপরে জোর কিন্তু দিতে হচ্ছে। এবার দেখো ছকের আকারে দেখো প্রত্যেকটার ডেফিনেশন কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। তোমাদের কাছে যদি বইয়ে থাকে তো ভালো, নাহলে এটার স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো, তোমাদের বুঝতে সুবিধা হবে। তার প্রথমে প্রধান নদী কোনটাকে বলছে, মেন রিভার। বলছে একটি নদী অববাহিকায় ভূমিভাগের মুখ্য ঢাল বরাবর প্রবাহিত হওয়া যে নদীতে অন্য ছোট ছোট নদী জল বয়ে নিয়ে আসে এবং সমস্ত জলকে মোহনা পর্যন্ত বয়ে নিয়ে যায় যে নদী, তাকে প্রধান নদী বলা হয়, যেমন ভারতের গঙ্গা। উপনদী বা ট্রিবিউটারি কাকে বলছে, বলছে অপ্রধান বা গৌণ ঢাল বরাবর বয়ে আসা যেসব নদী প্রধান নদীতে এসে মিলিত হয় তাকে উপনদী বলা হয়। প্রধান নদীর মধ্যে এইসব উপনদী জল সরবরাহ করে থাকে, তাই এইসব নদীগুলিকে উপনদী বলা হয়। যেমন হচ্ছে গঙ্গার প্রধান উপনদী যমুনা। এবার শাখা নদী বা ডিস্ট্রিবিউটারি কোনটাকে বলছে, বলছে প্রধান নদী নিম্ন প্রবাহে উপস্থিত হয়ে বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে মোহনায় পতিত হয়, এই বিভক্ত হওয়া নদীগুলিকে শাখা নদী বলা হয়। উদাহরণ কি, ভারতের গঙ্গার প্রধান শাখা নদী হচ্ছে ভাগীরথী, হুগলি নদী। এরপর দেখো 4 নম্বরে আছে নিত্যবহ নদী। তাহলে দেখো আমাদের সম্পর্কের ভিত্তিতে যতগুলো আছে ততগুলো কিন্তু করা হয়ে গেল। এরপরে আমরা জলের যোগানের ভিত্তিতে অর্থাৎ নিত্যবহ, অনিত্যবহ, স্বল্পস্থায়ী এবং অ্যালোকথনাস তাকে আমরা জানবো। নিত্যবহ মানে কি, যে নদীতে সারা বছর জল থাকে, ব্যাস হয়ে গেল নিত্যবহ নদী, যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র অর্থাৎ বরফ গলা জলে পুষ্ট যে নদীগুলো। অনিত্যবহ নদী যেগুলো বর্ষার জলে পুষ্ট, সারা বছর জল থাকে না, যেমন অজয়, দামোদর, এগুলো হচ্ছে তোমার অনিত্যবহ নদী। স্বল্পস্থায়ী নদী কোনটাকে বলছে, হচ্ছে বৃষ্টির জলে পুষ্ট যে সমস্ত নদীতে কেবলমাত্র বৃষ্টিপাত সংঘটিত হওয়ার পর মুহূর্তে জলপ্রবাহ বজায় থাকে এবং অন্য সময়ে যার তেমন অস্তিত্ব থাকে না তাকে স্বল্পস্থায়ী নদী বলা হয়। কি, যেমন তোমার ভারতের লুনি, মরু অঞ্চলে যে লুনি আছে এটা একটা অন্তর্বাহী নদী নামেও পরিচিত। এবার দেখো আলোকথনাস নদী কোনটাকে বলছে, মানে যেসব নদীর উৎপত্তি স্থল আর্দ্র বৃষ্টিবহুল অঞ্চল হলেও বেশিরভাগ প্রবাহপথ কম বৃষ্টিপাতযুক্ত শুষ্ক অঞ্চলে লক্ষ্য করা যায় তাকে আলোকথনাস নদী বলে, যেমন মিশরের নীলনদ। এরপর দেখো কি আছে, অনুগামী নদী কোনটাকে বলছে, কনসিকুয়েন্ট স্ট্রিম। বলছে ভূমিভাগ প্রাথমিকভাবে গঠিত হওয়ার পর সেই ভূমিভাগের প্রাথমিক ঢাল অনুসারে যে সমস্ত নদী প্রবাহিত হয় তাদের অনুগামী নদী বলে, যেমন ভারতের গোদাবরী, কৃষ্ণা, এগুলো হচ্ছে তোমার অনুগামী নদী। সাবসিকুয়েন্ট বা পরবর্তী নদী কোনটাকে বলছে, বলছে অববাহিকার প্রধান ঢালের পার্শ্বদেশ বরাবর দুর্বল স্থান বা ফাটলের অংশ দিয়ে যেসব নদী প্রবাহিত হয় তাদের পরবর্তী নদী বলা হয়। এই নদী মস্তক বরাবর ক্ষয় করে তাদের দৈর্ঘ্য ক্রমশ বৃদ্ধি করে। অনুগামী নদীর পরে এই নদীর সৃষ্টি হয় বলে এর নাম হচ্ছে পরবর্তী নদী। এরপর দেখো আছে পুনর্ভবা নদী বা রিসিকুয়েন্ট স্ট্রিম কোনটাকে বলছে। পুনর্ভবা নদী বলছে কোনো এলাকার স্থানীয় ঢালে সৃষ্ট হওয়া ছোট ছোট নদী যখন বড় নদীর এলাকার ঢালের অভিমুখে প্রবাহিত হয় তখন তাকে পুনর্ভবা নদী বলা হয়। এরপর দেখা যাচ্ছে বিপরা নদী, বলছে শিলাস্তরের নদীর বিপরীতে যে সমস্ত নদী প্রবাহিত হয় তাকে বিপরা নদী বলে, যেমন নিম্ন হিমালয়ের অঞ্চলে মহাভারত পর্বতশ্রেণীর উত্তর দিকে ঢাল বরাবর বিপরা নদী দেখা যায়। এবার দেখো উপ অনুগামী নদী কোনটাকে বলছে, যে ভূমির ঢাল বরাবর
ভূমির প্রাথমিক ঢাল অনুযায়ী যে সমস্ত ছোট ছোট নদী প্রবাহিত হয়ে পরবর্তী নদীতে মিলিত হয় তাকে উপ অনুগামী নদী বলা হয়। পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন্ট স্ট্রিম কোনটাকে বলছে? যেসব নদী তাদের প্রবাহ পথে ব্যাপক মাত্রায় ভূ সংস্থানিক পরিবর্তন হওয়া সত্ত্বেও নিম্নক্ষয়ের মাধ্যমে তাদের পূর্বেকার প্রবাহ পথ বজায় রাখে তাদের পূর্ববর্তী নদী প্রবাহ বলা হয়। যেমন হিমালয় অঞ্চলে সিন্ধু, অরুণ, তিস্তা ইত্যাদি নদীগুলি পূর্ববর্তী নদীর উদাহরণ। অর্থাৎ তারা প্রবাহিত হতো, পাহাড় সৃষ্টি হয়েছে, তবুও কিন্তু তাদের নিজের আগেকার প্রবাহ বজায় রেখেছে, সেটাকেই বলছে পূর্ববর্তী নদী। এবার অধ্যারোপিত নদী কোনটাকে বলছে? বলছে নবীনতর গঠনের ওপর দিয়ে কোনো নদী প্রবাহিত হলে তাকে এই নদী নিম্নক্ষয় বেশি পরিমাণে করে থাকে। এই অবস্থায় নদী নিম্নক্ষয় করতে করতে নিচের প্রাচীন এবং ভিন্ন প্রকৃতির গঠনের উপর পড়ে। এভাবে প্রাচীন গঠনের ওপর দিয়ে প্রবাহিত নদীকে অধ্যারোপ নদী বা অধ্যারোপিত নদী বলা হয়। যেমন ছোটনাগপুর অঞ্চলের সুবর্ণরেখা নদী হচ্ছে অধ্যারোপিত নদীর উদাহরণ। এবার অসঙ্গত নদী বা ইনসিকুয়েন্ট স্ট্রিম কোনটাকে বলছে? বলছে যেসব নদী গঠন, ভূমির প্রাথমিক ঢাল, শিলার প্রকৃতি এবং বিন্যাস, ভূতাত্ত্বিক গঠন প্রভৃতি অনুসারে নির্ধারণ করা যায় না, সেই সব নদীগুলিকে অসঙ্গত নদী বলা হয়। যেসব অঞ্চলে শিলাস্তরের ক্ষয় প্রতিরোধ ক্ষমতা সমান থাকে সেই সব অঞ্চলে মস্তকমুখী ক্ষয়কাজের দ্বারা এই ধরনের নদীগুলির সৃষ্টি হয়। তাহলে এই গেল তোমার কতগুলি নদীর ডেফিনেশন, বুঝতে পেরেছ? এর পরের প্রশ্নটা কি আছে? জলনির্গম প্রণালী কাকে বলে? তাহলে জলনির্গম প্রণালী কোনটাকে বলছে? বলছে কোনো নির্দিষ্ট অঞ্চল বা এলাকায় প্রধান নদী ও তার উপনদী ও শাখা নদী অর্থাৎ সমগ্র নদী প্রণালী সামগ্রিকভাবে যে জ্যামিতিক নকশা সৃষ্টি করে। দেখো এখানে যে জ্যামিতিক নকশা, এই যে জ্যামিতিক নকশা সৃষ্টি করে তাকে জলনির্গম নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্ন আছে তোমার, নদীর কার্যগুলি কি কি? নদীর কাজগুলি কি কি? তাহলে দেখো নদীর প্রধান তিনটি কাজ। একটা হচ্ছে তোমার ক্ষয়, বহন আর সঞ্চয়, হয়েছে? তাহলে এই তিনটি হচ্ছে তোমার নদীর কাজ। এরপর দেখা হচ্ছে নদীর ক্ষয় কাজ কাকে বলে, কোন কোন বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে নদীর ক্ষয় কাজ কোনটাকে বলছে? নদীর ক্ষয় হচ্ছে তোমার প্রবহমান জলধারার মাধ্যমে তুলনামূলকভাবে কোমল ও আলগা বা শিথিল শিলাস্তর ভেঙে গিয়ে অপসারিত হলে তাকে নদীর ক্ষয়কার্য বলা হয়। এর কোন কোন বিষয় দ্বারা নদীর ক্ষয়কার্য নিয়ন্ত্রিত হয়? দেখো এখানে 6টা বিষয় এখানে ছকের আকারে দেওয়া আছে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে ভূমিভাগের ঢাল, 2 নাম্বার আছে জলের গতিবেগ, 3 নাম্বার আছে জলের পরিমাণ, 4 নাম্বার হচ্ছে বস্তুভারের পরিমাণ, আর বস্তুভারের আকৃতি, আর 6 নাম্বার আছে তোমার শিলার গঠন। এবার দেখো 1 নাম্বার যেটা আছে ভূমির ঢাল, বলছে নদী প্রবাহ পথে ভূমিভাগের ঢাল বেশি হলে ক্ষয়কার্য বেশি হয়, আবার ঢালের মাত্রা কম হলে ক্ষয়কার্য কিন্তু কম হয়। এবার দেখো জলের গতিবেগ, বলছে উপত্যকার ঢালের মাত্রা এবং জলের পরিমাণের উপর নির্ভর করে জলপ্রবাহের গতিবেগ নির্ভর করে। জলের গতিবেগ বৃদ্ধি পেলে ক্ষয়ের পরিমাণ বেড়ে যায়। স্বাভাবিক পরিস্থিতিতে নদীর ক্ষয়কার্যের ক্ষমতাকে জলপ্রবাহের গতিবেগের বর্গের অনুপাত হিসাবে নির্ণয় করা হয়। অর্থাৎ নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তবে তার ক্ষয়কার্যের পরিমাণ মাত্রা 4 গুণ বৃদ্ধি পাবে। এরপর দেখো জলের পরিমাণ, বলছে নদীতে জলের পরিমাণ বেশি হলে ক্ষয়ের পরিমাণ বৃদ্ধি পায়, জলের পরিমাণ বাড়লে জলপ্রবাহের গতিবেগও বাড়ে। এবার দেখো বস্তুভারের আকৃতি, বলছে নদীর জলের সঙ্গে বাহিত বোঝা বা বস্তুভারের আকৃতি ভিন্ন ভিন্ন হয়। গোলাকার বস্তুভার বা পদার্থের কৌণিকতা কম, আবার এবড়ো খেবড়ো বস্তুভারের কৌণিকতা বেশি। এই ধরনের বেশি কৌণিকতাযুক্ত বস্তুভার বা শিলাখণ্ড নদীর জলপ্রবাহে বেশি থাকলে ক্ষয়ের পরিমাণ বেড়ে যায়। 5 নাম্বার হচ্ছে বস্তুভারের পরিমাণ, বলছে নদীর জলপ্রবাহে বস্তুভারের পরিমাণ বেশি থাকলে ক্ষয়ের মাত্রা বৃদ্ধি পায়। 6 নাম্বার হচ্ছে শিলার গঠন, বলছে কঠিন শিলার ওপর দিয়ে নদী প্রবাহিত হলে ক্ষয়ের পরিমাণ কমে এবং কোমল শিলার ওপর দিয়ে প্রবাহিত নদীর ক্ষয়ের পরিমাণ বাড়ে। তাহলে এই হচ্ছে তোমার নদীর ক্ষয়কার্য এবং নদীর ক্ষয়কার্যের নিয়ন্ত্রক সমূহ। এরপরের প্রশ্ন যেটা আছে দেখো, বলছে নদীর ক্ষয়কার্য প্রক্রিয়াগুলি কি কি, ঠিক আছে, নিয়ন্ত্রিত হয়। এবার নদীর ক্ষয়কার্য কয় প্রকার ও কি কি? দেখো নদীর ক্ষয়কার্যের আবার প্রকারভেদ আছে, ঠিক আছে। নদী যে যে পদ্ধতিতে ক্ষয়কার্য করে তার মধ্যে 3টে প্রকারভেদ আছে। একটা হচ্ছে উলম্ব ক্ষয়, একটা হচ্ছে পার্শ্ব ক্ষয়, একটা হচ্ছে মস্তকমুখী ক্ষয়। নদী সাধারণত এই 3টে পদ্ধতিতে ক্ষয় করে থাকে। তাহলে উলম্ব ক্ষয় কোনটাকে বলছে? বলছে পার্বত্য প্রবাহে নদী নিম্নক্ষয় বেশি পরিমাণে হয়, কারণ নদী উপত্যকার দুপাশে কঠিন শিলার দেওয়াল থাকায় নদী পার্শ্ব ক্ষয়ের তুলনায় নিম্নক্ষয় বেশি করে। এই ধরনের ক্ষয় হচ্ছে উলম্ব ক্ষয়।
পার্শ্ব ক্ষয় কোনটাকে বলছে? নদী বহমান জলপ্রবাহ যখন উপত্যকার পার্শ্ব দেওয়ালের ক্ষয় করে তখন তাকে পার্শ্ব ক্ষয় বলে। বেশি বাঁকযুক্ত নদীতে পার্শ্ব ক্ষয় বেশি হয়। আর মস্তকমুখী ক্ষয় কোনটাকে বলছে? বলছে নদী জলপ্রবাহ যখন উৎসের দিকে ক্ষয় করে তখন তাকে মস্তকমুখী ক্ষয় বলে। উৎসের দিকে ক্ষয় কখন করে গো? ধরো নদী যখন প্রবাহিত হচ্ছে তো, কিন্তু তার জলটা মোহনাতে বেরিয়ে যেতে পারছে না, তখন কি হয়? বিপরীত দিকে সে কিন্তু ধাক্কা মারে, তখন সেটিকে বলছে মস্তকমুখী ক্ষয়। এই ধরনের ক্ষয়ের মাধ্যমে নদীর দৈর্ঘ্য বাড়তে থাকে, নদীর পুনর্জীবন লাভ হলে মস্তকমুখী ক্ষয় চলতে থাকে। তাহলে এই হচ্ছে তোমার 3 ধরনের ক্ষয়। এরপরে আছে কি বলো? নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি সম্পর্কে লেখো। তাহলে দেখো নদী কী কী পদ্ধতিতে ক্ষয়কার্য করে থাকে। প্রথম সাধারণত 1, 2, 3, 4, 5টা পদ্ধতিতে ক্ষয় করছে। জলপ্রবাহজনিত, অবঘর্ষজনিত, ঘর্ষণজনিত, বুদবুদজনিত এবং দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয়। তাহলে জলপ্রবাহজনিত ক্ষয় কোনটাকে বলছে? বলছে নদীর জলের তীব্র স্রোতের প্রভাবে উপত্যকার শিলাগাত্রের ক্ষয়কে জলের চাপজনিত ক্ষয় বা জলপ্রবাহজনিত ক্ষয় বলে। অবঘর্ষ ক্ষয় কোনটাকে বলছে? মানে জলপ্রবাহজনিত ক্ষয়ের ফলে সৃষ্ট নানা প্রকৃতির শিলাখণ্ড প্রবল স্রোতের সঙ্গে ঘুরতে ঘুরতে তলদেশে এবং পার্শ্বদেশে ক্ষয় করতে থাকে। এই প্রক্রিয়াকে অবঘর্ষ জনিত ক্ষয় বলা হয়। বুঝতে পেরেছ? অর্থাৎ একে অপরের সঙ্গে যে ঠোকাঠুকি লেগে যে ক্ষয় সেটা হচ্ছে অবঘর্ষজনিত ক্ষয়। আর ঘর্ষণজনিত ক্ষয় কোনটাকে বলছে? মানে নদীর স্রোতের সঙ্গে যেসব শিলাখণ্ড এগিয়ে চলছে। তাহলে অবঘর্ষের সঙ্গে কিন্তু নদী খাতের সম্পর্ক আছে, কিন্তু ঘর্ষণজনিত ক্ষয় কী হচ্ছে? যেগুলো বয়ে যাচ্ছে তাদের নিজেদের মধ্যে ঘর্ষণ হচ্ছে। নদী স্রোতের সঙ্গে যেসব শিলাখণ্ড এগিয়ে চলে তারা নিজেদের মধ্যে ঘর্ষণ বা ধাক্কায় ভেঙে প্রথমে ছোট নুড়ি তারপরে বালিতে পরিণত হয়। এই ধরনের ক্ষয়কে ঘর্ষণজনিত ক্ষয় বলা হয়। দ্রবণজনিত ক্ষয় কোনটাকে বলছে? হচ্ছে নদীর গতিপথে অনেক সময় এমন সব পদার্থ থাকে যেগুলি সহজেই দ্রবীভূত হয় বা গলে যায়, যেমন চুনাপাথর, ক্যালসিয়াম কার্বনেট জাতীয় শিলাগুলি দ্রবণ প্রক্রিয়ায় নদীর জলের সঙ্গে দ্রবীভূত হয় এবং ক্ষয়কার্য সম্পন্ন করে। এরপর বুদবুদজনিত ক্ষয়। দেখো বুদবুদ মানে বাবল, অর্থাৎ নদীর জলস্রোতের মধ্যে প্রায়ই বুদবুদের সৃষ্টি হয়। বুদবুদের মধ্যেকার বাতাস প্রচণ্ড চাপ থাকে, এই চাপের প্রভাবে নদীগর্ভের শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হলে তাকে বুদবুদজনিত ক্ষয় বলা হয়। তাহলে এই হচ্ছে তোমার ক্ষয়কার্যের বিভিন্ন পদ্ধতিগুলি। এরপরে দেখো যেটা আছে বহন কাজ। আমরা যেমন ক্ষয় কাজটা জানলাম, একই রকমভাবে বহন কাজেরও ভাগ আছে। বহন কাজ কাকে বলে, কোন কোন বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে বহন প্রক্রিয়া কোনটাকে বলছে? দেখো বলছে যে নদীর গতিপথে ক্ষয়কার্যের মাধ্যমে সৃষ্ট পদার্থসমূহ যখন জলপ্রবাহের দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয় তখন তাকে নদীর বহন কার্য বলা হয়। কোন কোন বিষয়ের দ্বারা নিয়ন্ত্রিত হয়? প্রথম নিয়ন্ত্রক হচ্ছে জলপ্রবাহের পরিমাণ। হচ্ছে নদীতে জলপ্রবাহের পরিমাণ বাড়লে বহন ক্ষমতা বৃদ্ধি পায়, অর্থাৎ নদীর জলের যোগানের বৃদ্ধিতে পরিবহন ক্ষমতা সেই অনুপাতে বৃদ্ধি পায়। এরপর কি আছে? জলের গতিবেগ। 2 নম্বর আছে জলের গতিবেগ। জলের গতিবেগ বৃদ্ধি পেলে নদীর বহন ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পায়। জলের গতিবেগ যখন বৃদ্ধি পায় তখন বহন ক্ষমতা তার তুলনায় 64 গুণ বৃদ্ধি পায়। ষষ্ঠ খাতের সূত্র যেটাকে বলছে। এরপর দেখো 3 নম্বর বস্তুভারের আকার। হচ্ছে নদীর জলপ্রবাহের মধ্যে অবস্থানকারী বস্তুভারের আকারের উপর নদীর বহন ক্ষমতা নির্ভর করে। বস্তুভার যদি সূক্ষ্ম দানা বিশিষ্ট হয় তাহলে নদী তা অনেক দূর পর্যন্ত বহন করতে সক্ষম হয়, কিন্তু বস্তুভারের আকার বড় হলে নদী সেই বেশি দূর পর্যন্ত বহন করতে পারে না। ভূমির ঢাল 4 নম্বর। বলছে নদীর গতিপথের ঢাল বেশি হয় তাহলে নদীর বহন ক্ষমতা বৃদ্ধি পায়, অন্যদিকে ভূমিভাগের ঢাল কম হলে বহন ক্ষমতা হ্রাস পায়। তাহলে এই গেল তোমার বহনের তোমার নিয়ন্ত্রকগুলি। আর বহন প্রক্রিয়াগুলি কি কি? দেখো এখানে 4টে প্রক্রিয়া দিয়েছে। একটা হচ্ছে টান বা আকর্ষণজনিত প্রক্রিয়া, উৎক্ষেপণ বা লম্ফদান প্রক্রিয়া, ভাসমান প্রক্রিয়া এবং দ্রবণ প্রক্রিয়া। এই 4টে প্রক্রিয়াতে কিন্তু নদী বহন কার্য করে থাকে। আকর্ষণ বা টানজনিত কোনটাকে বলছে? বলছে নদীর তলদেশে অবস্থিত ছোট বড় শিলাখণ্ড বা বিভিন্ন বস্তুভার স্রোতের আকর্ষণে বা টানে তলদেশ বরাবর এগিয়ে চলে। এই প্রক্রিয়া টান বা আকর্ষণ প্রক্রিয়া নামে পরিচিত। 2 নম্বর হচ্ছে উৎক্ষেপণ বা লম্ফদান। বলছে স্রোতের সঙ্গে বাহিত নুড়ি পাথর, ছোট বড় শিলাখণ্ড নদীর তলদেশে শিলাখণ্ডের সঙ্গে ধাক্কা খেয়ে লাফাতে লাফাতে এগিয়ে চলে। এই ধরনের বহন প্রক্রিয়াকে উৎক্ষেপণ বা লম্ফদান প্রক্রিয়া বলে। ভাসমান প্রক্রিয়া কোনটাকে বলছে? বলছে অপেক্ষাকৃত সূক্ষ্ম বা ক্ষুদ্র আকৃতির বস্তুকণা যেমন নুড়ি, বালি, কাদা ইত্যাদি স্রোতের সঙ্গে ভাসমান অবস্থায় পরিবাহিত হয়। 4 নম্বর হচ্ছে দ্রবণ। বলছে জলপ্রবাহের সঙ্গে কিছু কিছু পদার্থ যেমন চুনাপাথর ও লবণ গলে গিয়ে দ্রবীভূত অবস্থায় পরিবাহিত হয়। এই প্রক্রিয়াকে দ্রবণ প্রক্রিয়া বলে। তাহলে এই গেল তোমার বহন প্রক্রিয়া। তাহলে আমরা বহন প্রক্রিয়া কাকে বলে, বহন প্রক্রিয়া নিয়ন্ত্রক এবং প্রক্রিয়াগুলো সম্পর্কে জানলাম। এরপরে দেখো 20 নম্বর যেটা আছে, বলছে নদীর ক্ষয়কার্য
নদীর সঞ্চয় কার্য কাকে বলে, কোন কোন বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে সঞ্চয় কার্য কোনটাকে বলছে, বলছে মধ্য এবং নিম্ন গতিতে জলপ্রবাহের গতিবেগ হ্রাস পেলে নদীর বহন ক্ষমতা হ্রাস পায়। এই পরিস্থিতিতে নদীবাহিত পদার্থসমূহ বা বোঝা নদীর তলদেশে বা পার্শ্বদেশে সঞ্চিত হলে তাকে নদীর সঞ্চয় বলা হয়। এবার দেখো নদীর সঞ্চয় কোন কোন বিষয়ের দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রথম হচ্ছে নদীর ঢাল হ্রাস। হ্যাঁ, বলছে নদীর গতিপথের ঢাল পর্যাপ্ত পরিমাণে হ্রাস পেলে সঞ্চয়ের প্রবণতা দেখা যায়। নিম্ন গতিতে নদীর গতিপথের ঢাল 0.05 ডিগ্রি থেকে 1 ডিগ্রি এর মধ্যে থাকে বলে সঞ্চয় কার্য সব থেকে বেশি পরিমাণে হয়। ভূ অভ্যন্তরীণ শক্তির দ্বারা ভূমির ঢাল বসে গেলে বা নদীতে অধিক পরিমাণে বাঁক তৈরি হলে নদীর গতিপথের ঢাল কমে যায় বলে সঞ্চয় কার্য শুরু হয়। এরপর দেখো জলপ্রবাহের পরিমাণ হ্রাস। বলছে নদীতে বিভিন্ন কারণে জলপ্রবাহের পরিমাণ হ্রাস পেলে সঞ্চয় কার্য ঘটে থাকে। কারণ জলের পরিমাণ হ্রাস পেলে জলপ্রবাহের গতিবেগ হ্রাস পায়। বিভিন্ন কারণে জলপ্রবাহের পরিমাণ হ্রাস পায়, যেমন জলবায়ুর পরিবর্তন, উষ্ণ আর্দ্র অঞ্চলে অত্যধিক মাত্রায় বাষ্পীভবন, 3 নম্বর হচ্ছে নদীর জলপ্রবাহের ভূ অভ্যন্তরে অনুপ্রবেশ, 4 নম্বর হচ্ছে নদী গ্রাসের মাধ্যমে প্রধান নদীর গতিবেগ পরিবর্তন, 5 নম্বর হচ্ছে প্রধান নদী থেকে বিভিন্ন ধরনের জলধারার উৎপত্তি, 6 নম্বর হচ্ছে মানুষের কার্যাবলী। এরপর দেখা যাচ্ছে নদী উপত্যকার পার্শ্বীয় প্রসারণ। হচ্ছে উচ্চ গতি থেকে মধ্য গতিতে প্রবেশকালে নদী উপত্যকা চওড়া হয়। নিম্ন গতিতে নদী প্রবেশ করলে উপত্যকা আরও বেশি চওড়া হয়। দৈর্ঘ্য বরাবর নদী খাতের ঢাল কমে যাওয়ায় নদীর পার্শ্ব প্রসারণ ঘটে। এরপর দেখা আছে 4 নাম্বার প্রবাহ পথে বাধার উপস্থিতি। বলছে নদীর প্রবাহ পথে বাধার সৃষ্টি হলে বহন কার্য বাধাপ্রাপ্ত হয়। এরই পরিণতিতে সঞ্চয় কার্যের প্রবণতা দেখা যায়। বিভিন্নভাবে নদী প্রবাহ পথে বাধার সৃষ্টি হয়। পার্বত্য প্রবাহে ভূমিধসের কারণে নদীবক্ষে পদার্থের সঞ্চয় ঘটে। আর 5 নাম্বার কী আছে দেখো, নদীতে বস্তুভারের পরিমাণ বৃদ্ধি। বলছে বহন ক্ষমতার তুলনায় নদীতে অতিরিক্ত মাত্রায় বোঝা বা বস্তুভারের উপস্থিতি থাকলে সঞ্চয় কার্য হয়ে থাকে। বিভিন্ন কারণে নদীতে বস্তুভারের পরিমাণ বেশি হয়। কারণ যেমন ধারণ অববাহিকায় ক্ষয়কার্যের পরিমাণ বেশি হলে, উপনদীর সংখ্যা বেশি হলে, হিমবাহ হলো জলের দ্বারা বাহিত পদার্থ নদীতে পৌঁছালে, 4 নম্বর হচ্ছে উচ্চ এবং মধ্যগতিতে নালী ক্ষয় বা খাত ক্ষয় বেশি হলে নদীতে অতিরিক্ত পরিমাণে বোঝা বৃদ্ধি পায়। এই গেল তোমার সঞ্চয়ের নিয়ন্ত্রক। এরপর দেখো সঞ্চয়ের পদ্ধতিগুলি কী কী। প্রথমে আছে পললায়ন, অর্থাৎ 1 নম্বর হচ্ছে নদীর গতিপথে ভূমিভাগের ঢাল হ্রাস পেলে নদীর গতিশক্তি কমে যায়, তাই নদীর বহন ক্ষমতা হ্রাস পায় এবং সঞ্চয় বা অবক্ষেপণ কার্য শুরু হয়। তাহলে এই গেল তোমার পললায়ন। 2 নম্বর আছে কি, মানুষের হস্তক্ষেপ। বলছে নদী অববাহিকার মধ্যে মানুষ সৃষ্ট বিভিন্ন ধরনের কার্যাবলী নদীর বহন ও সঞ্চয় কার্যকে বিশেষভাবে প্রভাবিত করে। নদীর গতিপথে বাঁধ বা সেতু নির্মাণের করলে নদীর স্বাভাবিক গতিপথ অবরুদ্ধ হয় এবং এর ফলে নদীর সঞ্চয় কার্য রচিত হয়। এই হলো তোমার দুটো কারণ, যেটা তোমার সঞ্চয় কার্যকে তোমার সঞ্চয়ের পদ্ধতি। তাহলে এই হলো তোমার নদীর ক্ষয়, বহন এবং সঞ্চয় পদ্ধতি সম্পর্কে কতগুলো বিষয় তোমাদের করতে হবে। এরপর দেখো আছে নদীর কতগুলো টিকা আমাদের করতে হবে, যেমন প্রতিসম নদী খাত কাকে বলে। ঠিক আছে, তো কতগুলো টিকা। প্রতিসম নদী খাত। তাহলে প্রতিসম নদী খাত কী বলছে, প্রতিসম নদী খাত হচ্ছে নদী খাতের দুই দিকের ঢাল সমান হলে এবং গভীরতম বিন্দু ঠিক খাতের মাঝখানে অবস্থান করলে তাকে সম নদী খাত বা প্রতিসম নদী খাত বলে। অপ্রতিসম নদী খাত কোনটাকে বলছে, বলছে নদী খাতের দুই দিকের ঢাল অসমান হলে এবং গভীরতম বিন্দু খাতের এক পাশে অবস্থান করলে তাকে অপ্রতিসম নদী খাত বলে। এরপর দেখো আছে পুল এবং রিফিল কোনটাকে বলছে। পুল এবং রিফিল বলছে নদীর দৈর্ঘ্য বরাবর নদী খাতের নিচু জায়গাতে অপেক্ষিত সূক্ষ্ম পদার্থের সঞ্চয় ঘটে। এই ধরনের নিচু অংশটিকে পুল। আবার নদী উপত্যকার তলদেশে যখন নির্দিষ্ট দূরত্ব অন্তর অপেক্ষাকৃত উচ্চ স্থানে বড় আকারের বা স্থূলাকার পদার্থের সঞ্চয় হয় তখন তাকে রিফিল বলা হয়। সমপ্রবাহ কোনটাকে বলছে, ইউনিফর্ম ফ্লো বলছে নদী খাতের সময়ের সঙ্গে সঙ্গে জলপ্রবাহের গতি এবং দিক পরিবর্তন না হলে তাকে সমপ্রবাহ বলা হয়। অসমপ্রবাহ কোনটাকে বলছে, বলছে নদীর দৈর্ঘ্য বরাবর সময়ের সঙ্গে সঙ্গে যখন নদী খাতের জলের গতিবেগ এবং নদীর গভীরতা পরিবর্তন হয় তখন তাকে অসমপ্রবাহ বলা হয়। এবার ধরো ষষ্ঠ খাতের সূত্র কোনটাকে বলে, এই নদীর বহন ক্ষমতার উপরে নির্ভরশীল। বুঝতে পেরেছো তো। বলছে যে 1842 খ্রিস্টাব্দে উইলিয়াম হপকিন্স সর্বপ্রথম নদীর ষষ্ঠ খাতের সূত্র অবতরণ করেন। সূত্রটি হলো নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা 2 to the power 6 গুণ অর্থাৎ 64 গুণ বৃদ্ধি পায়। অর্থাৎ
6টা 2কে গুণ করে 1 2 3 4 5 6, 6টা 2কে যদি গুণ করা হয় তাহলে 64 হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64 গুণ বৃদ্ধি পায়। সূত্রটি নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতার সম্পর্ক নির্ধারণ করে। তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে যে নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতার সম্পর্ক লেখো, নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতার সম্পর্ক লেখো, তখন তোমাদের কিন্তু এই ষষ্ঠ খাতের সূত্রটির বর্ণনা দিতে হবে। বুঝতে পেরেছ? এরপর দেখা আছে নদীর বোঝা বা বস্তু ভার কোনটাকে বলছে। বলছে নদীর জলের সঙ্গে বহমান ক্ষয়জাত পদার্থসমূহকে নদীর বোঝা বা বস্তুভার বলা হয়। বস্তুভার সূক্ষ্ম আকৃতির হলে ভাসমান প্রক্রিয়ায় এবং আকৃতি স্থূলাকার বা বড় হলে গড়াতে গড়াতে বা লাফিয়ে লাফিয়ে বাহিত হয়। তাহলে এই হলো তোমার কতগুলো টিকা। এরপর দেখো 23 নাম্বার দিয়েছে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা দাও। দেখো আমি তোমাদের বলে রাখি, নদীর ক্ষয়কার্যের ফলে প্রচুর ভূমিরূপের সৃষ্টি হয়। তোমাদের যেহেতু ম্যাক্সিমাম 5 নাম্বার আসবে, তাই বলবে যে 5টা ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও বা 3টে ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। কিন্তু আবার 3 নাম্বার 2 নাম্বারের মধ্যে কোনো একটা নির্দিষ্ট ভূমিরূপকে কিন্তু চিত্রসহ বর্ণনা দিতে বলতে পারে। অর্থাৎ তোমাদের সবগুলোই করতে হবে। আর যখনই কোনো ভূমিরূপের বর্ণনা দেবে সেটাকে সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ আর চিত্র, এই 4টে ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করবে। এটা আমি তোমাকে বলে দিলাম। এইরকমভাবে করলে পরে কিন্তু তোমাদের নাম্বারটা কিন্তু খুব সুন্দরভাবে তোমরা পাবে। এবার দেখো নদীর যে ভূমিরূপগুলো আছে, উচ্চগতিত নদীর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো আছে, দেখো এখানে কতগুলো ভূমিরূপ আছে। প্রথমে হচ্ছে নদী উপত্যকা, জলপ্রপাত, প্রপাতকূপ, মন্থকূপ, ইন্টারলকিং স্পার, কর্তিত স্পার, নিক পয়েন্ট, উচ্চ উপত্যকার মধ্যে উপত্যকা, নদী মঞ্চ, খোদিত নদীবাগ। এবার এইগুলোকে আবার কতগুলো ভাগে ভাগ করছে, যেমন নদী উপত্যকাকে ভি আকৃতির, আই আকৃতির, গিরিখাত এবং ক্যানিয়ন, এই 4টে ভাগে ভাগ করা হয়। জলপ্রপাতকে 3টে ভাগে ভাগ করা হয়, র্যাপিডস, কাসকেড এবং ক্যাটারাক্ট হয়েছে। নদী মঞ্চকে দেখো আরও 4টে ভাগে ভাগ করছে, যুগল নদী মঞ্চ, অযুগল নদী মঞ্চ, পলল নদী মঞ্চ, প্রস্তর সজ্জার নদী মঞ্চ। আর খোদিত নদীবাগকে তোমার সমপার খোদিত নদীবাগ, অসমপার খোদিত নদীবাগ, এই কতগুলো ভাগে ভাগ করছে। তো এগুলোর মধ্যে দেখো নদী উপত্যকা আর জলপ্রপাতের ভাগগুলো একটু ভালো করে করবে, বাকিগুলো অতটা গুরুত্ব দেওয়ার খুব একটা প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তো দেখো প্রথমে যেটা আছে নদী উপত্যকা। তাহলে নদী উপত্যকা বলবে যে অবনমিত অংশ বা খাতের মধ্য দিয়ে নদীর জল প্রবাহিত হয় তাকে নদী উপত্যকা বলে। ব্যাস, এই এক কথাতেই কিন্তু তোমার প্রশ্নের উত্তরটা হয়ে গেল, নদী উপত্যকা কাকে বলে। এরপর তোমার নদী উপত্যকার বৈশিষ্ট্য এগুলো লিখবে। অঞ্চল অনুসারে নদী উপত্যকার আকৃতি পরিবর্তিত হয়। 2 নাম্বার ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে নদী উপত্যকার আকৃতি বদলে যায়। 3 নাম্বার ক্ষয়চক্র যত অগ্রসর হয় নদী উপত্যকা ততই পরিবর্তন হয়। 4 নাম্বার নদী ক্ষয়চক্রের ফলে বিভিন্ন ধরনের নদী উপত্যকা গড়ে ওঠে। ব্যাস, এই হয়ে গেল। এবার দেখো এখানে কতগুলো ভাগ দিয়েছে। যেমন প্রথমে দিয়েছে আই এবং ভি আকৃতির উপত্যকা। তাহলে আই এবং ভি দুটো আকৃতির উপত্যকায় কিন্তু নদী খাতের সৃষ্টি হয়। আই আকৃতির সৃষ্টি হয় শুষ্ক অঞ্চলে, ভি আকৃতির সৃষ্টি হয় আর্দ্র অঞ্চলে। এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। তাহলে এখানে পার্বত্য অঞ্চলে নদী উপত্যকার দুপাশে কঠিন শিলার দেয়াল, তাই নদীর পার্শ্ব ক্ষয়ের তুলনায় নিম্নক্ষয় বেশি পরিমাণে করে থাকে। এর ফলে নিম্নক্ষয় এবং পার্শ্বক্ষয়ের মধ্যে সামঞ্জস্য রক্ষার মাধ্যমে যে নদী উপত্যকা গড়ে ওঠে ইংরেজি বর্ণমালা ভি অক্ষরের মতো দেখতে হয়। তাই এই ধরনের উপত্যকাকে ভি আকৃতির উপত্যকা বলা হয়। উৎপত্তি দেখো এখানে আর্দ্র অঞ্চল সম্পর্কে এখানে দেওয়া আছে এবং এখানে দেখো বৈশিষ্ট্য দেওয়া আছে। শুধু বৈশিষ্ট্যটা দেবে আর উদাহরণ দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার দেখো আই আকৃতির উপত্যকা বলছে সুউচ্চ পার্বত্য অঞ্চলে নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি পরিমাণে হয় এবং এর ফলে যখন গভীর এবং খাড়াই ঢাল বিশিষ্ট নদী উপত্যকা সৃষ্টি হয় তখন তা ইংরাজি আই আকৃতির হয়ে থাকে। তাহলে এবং তার উৎপত্তির প্রক্রিয়া বৈশিষ্ট্যটা দেবে, সরাসরি বৈশিষ্ট্য দেবে। উৎপত্তির প্রক্রিয়াটা তোমরা দিতে পারো, এখানে শুষ্ক অঞ্চল এবং আর্দ্র অঞ্চলের ব্যাপারটা দেওয়া আছে, কিন্তু বৈশিষ্ট্যটা অবশ্যই দেবে এবং একটা উদাহরণ দেবে। এরপর দেখো 3 নম্বর হচ্ছে গিরিখাত। গিরিখাত কোনটাকে বলছে? যে ফরাসি শব্দ জর্জ এর অর্থ হলো সংকীর্ণ অংশ। পার্বত্য অঞ্চলে নদীর গভীর অংশে নিম্নক্ষয়ের কারণে সৃষ্ট অত্যন্ত সংকীর্ণ সরু সুগভীর খাড়া পার্শ্ব দেশ বিশিষ্ট নদী উপত্যকাকে গিরিখাত বলা হয়। এবার দেখো গিরিখাতের বৈশিষ্ট্যটা দেবে, ঠিক আছে? বৈশিষ্ট্য কী কী আছে? অর্থাৎ উপত্যকার প্রস্তুতিকরণের তুলনায় গভীরীকরণের হার অনেক বেশি হয়। 2 নম্বর হচ্ছে নদী উপত্যকা সংকীর্ণ এবং অতি গভীর হয়। 3 নম্বর হচ্ছে উপত্যকার 2 পাড়ে পুঞ্জিত ক্ষয়ের উপস্থিতি থাকে না। 4 নম্বর হচ্ছে উপত্যকার পার্শ্বদেশ অত্যন্ত খাড়াই হয়। 5 হচ্ছে শুষ্ক বা স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে গড়ে ওঠে। 6 নম্বর হচ্ছে ফাটল বরাবর নদী গতিপথে সাধারণত দেখা যায়। 7 নম্বর হচ্ছে ভি বা আই যে কোনো আকৃতির হতে পারে। তাহলে এই গেল তোমার গিরিখাত। এরপর ক্যানিয়নটাও একই রকম হবে। এখানে তোমার সংজ্ঞাটা দেবে যে ক্যানিয়ন কোনটাকে বলছে। যে স্প্যানিশ শব্দ ক্যানন থেকে ক্যানিয়ন শব্দটি উৎপত্তি হয়েছে, যার অর্থ গভীর গিরিখাত। গিরিখাতের বিস্তৃত রূপই হলো ক্যানিয়ন। উচ্চ এবং শুষ্ক পার্বত্য অঞ্চলের সংকীর্ণ সুগভীর গিরিখাতকে ক্যানিয়ন বলা হয়। এবার এখানে তোমার
বৈশিষ্ট্যটা দেওয়া আছে ক্যানিয়নের। এই দেখো বৈশিষ্ট্য যে উচ্চ এবং শুষ্ক এবং উচ্চ জলবায়ু অঞ্চলে নিত্যবহ নদী অবঘর্ষ প্রক্রিয়ায় বেশি পরিমাণে নিম্নক্ষয় করে ক্যানিয়নের সৃষ্টি করে। 2 নম্বর হচ্ছে বৃষ্টিপাতের অভাবে নদীর দুই পাড়ে ধস নামে না। 3 নম্বর হচ্ছে অত্যন্ত সুগভীর উপত্যকা এবং সংকীর্ণ উপত্যকা, তাই আকৃতিতে ইংরাজি আয় অক্ষরের মতো হয়। এবার দেখো এখানে গিরিখাত এবং ক্যানিয়নের মধ্যে পার্থক্য, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পরীক্ষার সময় চলে আসে। গিরিখাত হচ্ছে ভি আকৃতির, ক্যানিয়ন হচ্ছে আয় আকৃতির, এটা মনে রাখবে তাহলেই হবে। ভি আকৃতির যেটা এটা আর্দ্র অঞ্চলে গঠিত হয়, আয় আকৃতি যেটা সেটা কিন্তু শুষ্ক অঞ্চলে গঠিত হয়। দেখো এবারে কী বলছে, বৃষ্টিপাতযুক্ত আর্দ্র অঞ্চলে সৃষ্টি হয়, আর ক্যানিয়নটা কিন্তু শুষ্ক মরুপায় অঞ্চলে সৃষ্টি হচ্ছে। এরপর দেখো দুটি নদীর পাড়ে পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে ধস নামে, আর শুষ্ক অঞ্চল থাকায় নদীর পাড়ে ধস নামে না। ক্যানিয়নের তুলনায় গভীরতা কম হয়, আর গিরিখাতের তুলনায় গভীরতা বেশি হয়। সাধারণত সুউচ্চ নবীন ভঙ্গিল পর্বতে দেখা যায়, আর এটা সাধারণত মরুপ্রায় উচ্চভূমিতে দেখা যায়। তাহলে এই গেল তোমার ক্যানিয়ন। এরপর দেখো জলপ্রপাত। জলপ্রপাতকে 3টে ভাগে ভাগ করা হয়, কাসকেড, ক্যাটারাক্ট এবং তোমার খরস্রোতা, এই 3টে ভাগে ভাগ করা হয়। তো জলপ্রপাত কোনটাকে বলছে, নদী প্রবাহ পথে ভূমিভাগের ঢালের ব্যাপক মাত্রায় তারতম্য ঘটলে নদীর জল উপর থেকে নিচের দিকে হঠাৎ করে পতিত হয়ে তাকে জলপ্রপাত বলে। ব্যাস এটা দেবে, তারপরে এই ছবিটা দেবে, এখানে দেখো কঠিন কোমল শিলাগুলো দেওয়া আছে, এবং উদাহরণ হচ্ছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো ভেনেজুয়েলার অ্যারিনাকোর উপনদী রিও করনির অ্যাঞ্জেল জলপ্রপাত। ঠিক আছে, এবার দেখো জলপ্রপাতের এখানে কতগুলো কারণ তোমার দিয়েছে জলপ্রপাত সৃষ্টির কারণ, বা জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ কোনটাকে বলে, এই ছোটো ছোটো প্রশ্নগুলো কিন্তু তোমাদের করতে হবে। জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ বলছে কঠিন শিলাস্তরের যে অংশে জলপ্রপাতের সৃষ্টি হয় তাই কিছুদিন ঝুলন্ত অবস্থায় বিরাজ করে, অবশেষে জলস্রোতের আঘাতে ক্ষয়প্রাপ্ত হতে হতে ক্রমশ পিছনের দিকে সরে যায়, একে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ বলে। এবার দেখো এখানে জলপ্রপাত সৃষ্টির কারণ এখানে কতগুলো দিয়েছে, তোমরা পড়তে পারো। জলপ্রপাত সৃষ্টির কারণ হচ্ছে আনুভূমিক সজ্জিত শিলাস্তর, উলম্ব সজ্জিত শিলাস্তর, মালভূমির প্রান্তভাগ, ঝুলন্ত উপত্যকা, নিক পয়েন্ট, নদী গ্রাস, হ্যাঁ, এবং উপনদীর মিলন, এতগুলো হচ্ছে তোমার জলপথের শ্রেণীভাগ, জলপথ সৃষ্টির কারণ। এবার তো জলপথের শ্রেণীভাগ 3টে ভাগে ভাগ করা হয়, এই ছকের মধ্যে দেওয়া আছে। একটা হচ্ছে র্যাপিড বা খরস্রোত, কাসকেড এবং ক্যাটারাক্ট। র্যাপিড কোনটাকে বলছে, ঢালের স্বল্পতার তারতম্যের কারণে অল্প উচ্চতা বিশিষ্ট যে জলপথের সৃষ্টি হয় তাকে র্যাপিড বা খরস্রোত বলা হয়। অর্থাৎ র্যাপিড হলো স্বল্প উঁচু ধাপ বিশিষ্ট জলধারার সমষ্টি। বৈশিষ্ট্য দেখো দেওয়া আছে এখানে সুন্দর করে। বৈশিষ্ট্য হচ্ছে তোমার নদীর গতিপথে কঠিন এবং কোমল শিলা উলম্ব বা তীর্যভাবে অবস্থান করলে গড়ে ওঠে ক্ষুদ্র ধাপ বিশিষ্ট জলপ্রপাত, আর ধাপযুক্ত ভূমিভাগের জন্য জলের গতিবেগ উচ্চ ধাপ থেকে নিম্ন ধাপের দিকে ক্রমশ বৃদ্ধি পায়। উদাহরণ হচ্ছে প্রায় 32টি ক্ষুদ্র জলধারা র্যাপিড নিয়ে আফ্রিকার কঙ্গো নদীর লিভিংস্টোন জলপথটি গড়ে উঠেছে। কাসকেড কোনটাকে বলছে, এটার থেকে বড় যেটা সেটা হচ্ছে তোমার কাসকেড। বলে জলপ্রপাতের অসংখ্য ধারা যখন সিঁড়ির ধাপের মতো নেমে আসে তখন তাকে কাসকেড বলা হয়। বৈশিষ্ট্য কি, অসংখ্য র্যাপিডস বা খরস্রোতের সমষ্টি, র্যাপিডসগুলি পাশাপাশি অবস্থান করলে কাসকেড গড়ে ওঠে। এক্ষেত্রে স্বল্প উচ্চতা থেকে জলের পতন হয়, 4 নম্বর হচ্ছে আকৃতি সিঁড়ির ধাপের মতো হয়ে থাকে, এটা হচ্ছে কাসকেড। কাসকেডের আদর্শ উদাহরণ হচ্ছে তোমার টিয়ার্স অফ দ্য গ্রেন। আর ক্যাটারাক্ট কোনটাকে বলছে, অধিক উচ্চতা থেকে প্রবল এবং ভয়ঙ্কর জলরাশি যখন উত্তাল গতিতে নিচের দিকে পতিত হয় তখন তাকে ক্যাটারাক্ট বলা হয়। বৈশিষ্ট্য বলছে জলরাশির পরিমাণ অনেক বেশি, জলপ্রপাতের উচ্চতা অনেক বেশি, জলপ্রপাতের মধ্যে জলের গতিবেগ অনেক বেশি, বিশাল এলাকা জুড়ে অবস্থান করে। 5 নম্বর হচ্ছে অনেক বেশি মাত্রায় ঢালের পার্থক্যই ক্যাটারাক্ট সৃষ্টি করে। 6 নম্বর হচ্ছে গতিবেগ বেশি থাকায় জলবিদ্যুৎ উৎপাদনের ভীষণ আদর্শ। 7 নম্বর হচ্ছে জলের পতন স্থলে প্রপাতকূপের অবস্থান স্পষ্ট। ক্যাটারাক্টের আদর্শ উদাহরণ হচ্ছে তোমার আফ্রিকার জামবেজি নদীর ওপর সৃষ্ট ভিক্টোরিয়া জলপ্রপাত। তাহলে এই গেল তোমার জলপ্রপাত। এবার দেখো প্রপাতকূপ। তাহলে প্রপাতকূপ হচ্ছে জলপ্রপাতের নিচে যখন কূপের সৃষ্টি হয় কোমল শিলার জন্য তখন সেটা হচ্ছে প্রপাতকূপ। প্রথমে লিখবে প্রপাতকূপ কাকে বলে, তারপরে লিখবে এর বৈশিষ্ট্য এবং সবশেষে উদাহরণ। মন্থকূপ কোনটাকে বলছে, নদীর জলপ্রবাহের সঙ্গে ছোট বড় নানা প্রকার প্রস্তরখণ্ড অগ্রসর হয় এবং অবঘর্ষ প্রক্রিয়ায় নুড়ি এবং প্রস্তরখণ্ড আঘাতে নদী উপত্যকার তলদেশে এবং পার্শ্বদেশে প্রায় বর্তুলাকার যে গর্তের সৃষ্টি হয় তাকে মন্থকূপ বলা হয়। উদাহরণ হচ্ছে তোমার হিমালয় পার্বত্য অঞ্চলের নদীগুলিতে অসংখ্য মন্থকূপের সৃষ্টি হয়েছে। এরপর দেখো এর বৈশিষ্ট্য দেওয়া আছে। মন্থকূপের বৈশিষ্ট্য হচ্ছে মন্থকূপ আকৃতিতে মূলত গোলাকার বা প্রায় বর্তুলাকার হয়। 2 নম্বর হচ্ছে মূলত অবঘর্ষ এবং বুদবুদজনিত প্রক্রিয়ায় ক্ষয়ের মাধ্যমে গড়ে ওঠে। 3 নম্বর হচ্ছে পরিধি অপেক্ষিত গর্তের গভীরতা অনেক বেশি হয়। 4 নম্বর হচ্ছে মন্থকূপের পরিধি কয়েক সেমি থেকে কয়েক মিটার পর্যন্ত হতে পারে। 5 নম্বর হচ্ছে গভীরতা 7 মিটার পর্যন্ত পর্যবেক্ষণ করা হয়েছে। 6 নম্বর পাশাপাশি অসংখ্য পটহোল একসঙ্গে অবস্থান করলে তাকে
পট হোল কলোনি বলা হয়। এই হলো তোমার প্রপাতকূপ। এরপর দেখো ইন্টারলকিং স্পার বা আবদ্ধ শৈলশিরা কোনটাকে বলছে বা অভিক্ষিপ্তাংশ হচ্ছে পার্বত্য অঞ্চলে অনেক সময় কঠিন শিলায় গঠিত পাহাড় বা শৈলশিলাগুলি নদীর গতিপথে এমনভাবে বাধার সৃষ্টি করে সেই বাধা অতিক্রম করতে নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। এই অবস্থায় পর অবস্থিত শৈলশিলাগুলিকে দূর থেকে দেখলে মনে হয় নদী আবদ্ধ হয়ে পড়েছে, একেই ইন্টারলকিং স্পার বলা হয়। হ্যাঁ, উদাহরণ হচ্ছে গঙ্গা নদীর পার্বত্য পথে ভাগীরথী এবং মন্দাকিনী নদীর গতিপথে এই ধরনের ভূমিরূপ স্পষ্ট লক্ষ্য করা যায়। এবার দেখো এখানে বৈশিষ্ট্য দেখো দেওয়া আছে, নদী উপত্যকার দুটি পাশে শৈলশিলাগুলি শৃঙ্খলিতভাবে অবস্থান করে। 2 হচ্ছে তোমার শৈলশিলাগুলি এড়িয়ে চলার জন্য নদী আঁকা বাঁকা পথে প্রবাহিত হয়। 3 হচ্ছে শৈলশিলার সামনে থেকে দাঁড়িয়ে নদীর পিছনের দিকে প্রবাহিত হতে দেখা যায়, অর্থাৎ শৈলশিলাগুলির দৃষ্টিগোচরতা আটকে দেয়। 4 হচ্ছে পার্বত্য প্রবাহে বা উচ্চ গতিতে এই ভূমিরূপ দেখতে পাওয়া যায়। এরপর দেখো কর্তৃত্ব স্পার, এটাও একই রকমভাবে তোমরা সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং উদাহরণ এইভাবে করবে। নিক পয়েন্ট কোনটাকে বলছে, নদী পুনর্জীবন লাভ করলে পুরনো নদী উপত্যকা নতুন উপত্যকার সংযোগ স্থলকে বলা হচ্ছে নিক পয়েন্ট। বুঝতে পেরেছো? অর্থাৎ তোমরা যদি ধরো ছবিটা এরকমভাবে দাও, এই যে, তাহলে এইটা হচ্ছে তোমার নিক পয়েন্ট, এই জায়গাটা হচ্ছে তোমার নিক পয়েন্ট। বুঝতে পেরেছো? এর উপত্যকার মধ্যে উপত্যকা, ওই নদী মঞ্চ যেটাকে বলছে ভূমিরূপের এই নিক পয়েন্ট থেকে তোমার পুনর্জীবন লাভ শুরু হলো। বুঝতে পেরেছো? উপত্যকার মধ্যে উপত্যকাটা একই ব্যাপার। ভূমিরূপের পুনর্জীবন লাভের ফলে নিক পয়েন্টের উপরের দিকের পুরনো প্রশস্ত উপত্যকা অবস্থান করে এটি মৃদু ঢাল বিশিষ্ট হয়। আবার নিচের দিকের ভূমির ঢাল হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায় এই নদীর গতিশক্তি বেড়ে যায় এবং নদী দ্রুত নিম্নক্ষয় করে। তাই পুরনো প্রশস্ত উপত্যকার উপর একটি নতুন উপত্যকা সৃষ্টি হয় যা ভি আকৃতির হয়। এই ধরনের নতুনভাবে গড়ে ওঠা উপত্যকাকে উপত্যকার মধ্যে উপত্যকা বলা হয়। নদী মঞ্চ, দেখো পুরনো নদী উপত্যকাটা কিন্তু মঞ্চ আকারে অবস্থান করে। বলছে ক্ষয়কার্যের ফলে নদী উপত্যকা তলদেশে 2 দিকে অপ্রশস্ত সমতল শীর্ষ বিশিষ্ট ধাপের সৃষ্টি হয়, একে নদী মঞ্চ বলা হয়। এবার দেখো নদী মঞ্চের কতগুলো ভাগ আছে সেটা তোমরা দেখেছো, যুগল নদী মঞ্চ, অযুগল নদী মঞ্চ, পলল নদী মঞ্চ এবং প্রস্থসজ্জা নদী মঞ্চ। এবার দেখেন হচ্ছে খোদিত নদীভাগ, বলছে ভূমিভাগের পুনর্জীবন লাভের ফলে ভূমির ঢাল বৃদ্ধি পায়। এর ফলে এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদী বেশি পরিমাণে নিম্নক্ষয় করে, তাই নদীর ক্ষয়কার্য বেড়ে যাওয়ার ফলে পুরনো নদীভাগের মধ্যে কেটে বসে যায়। এর ফলে নদী উপত্যকা প্রশস্ত হয় এবং নদীর উভয় দিকে খাড়া পাড় দ্বারা আবদ্ধ হয়। এই ধরনের নদীবাঁক বিশিষ্ট ভূমিরূপকে খোদিত নদীবাঁক বলা হয়। ঠিক আছে, তাহলে এই গেল তোমার নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এরপর দেখো 2 নম্বর যেটা দেওয়া আছে, নদীর মধ্যগতিতে বা বহন কার্যের ফলে ক্ষয় এবং সঞ্চয়ের সম্মিলিত ভূমিরূপগুলি সচিত্র বিবরণ দাও। দেখো এইখানে যে প্রশ্নটা আছে, নদীর ক্ষয় এবং সঞ্চয়ের মিলিত ভূমিরূপ, মানে বহন কার্যের ফলে যে ভূমিরূপটা হয় সেটি কিন্তু দুটো দেখা যায়। একটা হচ্ছে নদী বাঁক বা মিয়েন্ডার এবং অশ্বক্ষাকৃতি হ্রদ। বুঝতে পারছো? এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এটা বহন এবং সঞ্চয় দুটোরই মিলিত ভূমিরূপ হচ্ছে। এটা নিম্নগতিতেও দেখা যায় বা মধ্যগতিতেও কিন্তু দেখতে পাওয়া যায়। যদি প্রশ্ন হয় যে দুটোর মিলিত কার্যের ফলে কোথায় দেখা যায়, তখন কিন্তু এই মিয়েন্ডার আর অশ্বক্ষাকৃতি হ্রদ এই দুটোই কিন্তু হবে। তাহলে মিয়েন্ডার কোনটাকে বলছে, মিয়েন্ডারটাই কিন্তু অশ্বক্ষাকৃতি হ্রদে পরিণত হয়। বুঝতে পারছো? মিয়েন্ডার হচ্ছে নদী বাঁক এবং নদী বাঁকটা যখন অত্যধিক বেড়ে যায় তখন অশ্বক্ষাকৃতি হ্রদের সৃষ্টি হয়। বলছে মধ্যগতি বা সমভূমি প্রবাহে নদী উপস্থিত হলে ভূমিভাগের ঢাল কমে যায় বলে নদীর গতিশক্তি হ্রাস পায়। তাই প্রবাহ পথে নদী বাঁক তোমার পেলে আঁকা বাঁকা পথে এগিয়ে চলে এবং বাঁকযুক্ত এই নদী প্রবাহ পথকে নদী বাঁক বা মিয়েন্ডার বলা হয়। এবার দেখো এই নদী বাঁক বা মিয়েন্ডারের বৈশিষ্ট্য এখানে দেখো দেওয়া আছে। এই যে বৈশিষ্ট্য বলছে নদীর মধ্য এবং নিম্ন গতিতে গড়ে ওঠে। 2 নম্বর হচ্ছে নদীর ক্ষয় এবং সঞ্চয়ের সম্মিলিত কার্যের ফলে ভূমিরূপ নদীবাঁক সৃষ্টি হয়। 3 নম্বর হচ্ছে বিচ্ছিন্ন নদীবাঁকের অন্তর্বর্তী অংশ অনেক সময় পাহাড় বা টিলার আকারে অবস্থান করে, একে নদীবাঁক ওষ্ঠী বলে। 4 নম্বর হচ্ছে অবতল পাড় খাড়া এবং উত্তল পাড় মৃদু ঢাল বিশিষ্ট হয়। 5 নম্বর হচ্ছে অবতল পাড়ের গভীর অংশে পুল এবং উত্তল পাড়ের অগভীর অংশে রিফেলের সৃষ্টি হয়। তাহলে এই গেল তোমার নদী পাড়। এবার অশ্বক্ষাকৃতি হ্রদ কোনটাকে বলছে, আর ছবিটা তোমরা দিয়ে দেবে নদী বাঁকের। এইটা তোমরা দিতে পারো নদী বাঁক, এই যে এতদূর পর্যন্ত নদী বাঁকের চিত্র দেওয়া যায়। এইটা যখন হয়ে যাবে তখন সেটা অশ্বক্ষাকৃতি হ্রদ। বুঝতে পেরেছো? তাহলে নদী বাঁকের চিত্র এতটা পর্যন্ত দেওয়া যেতে পারে। অশ্বক্ষাকৃতি হ্রদ বলছে মধ্য এবং নিম্ন গতিতে নদী সঞ্চয় হয়ে থাকে, ক্ষয় এবং সঞ্চয় প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলতে থাকে। একটা সময়ে সংলগ্ন অবতল বাঁকের দিকে ঘোড়ার খুরের ন্যায় যে পরিত্যক্ত জলমগ্ন নদী খাত বা বিচ্ছিন্ন হওয়া নদী বাঁক দেখা যায় তাকে অশ্বক্ষাকৃতি হ্রদ বলে। তাহলে এটা গেল সংজ্ঞা। এরপর দেবে বৈশিষ্ট্য। এই দেখো এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে, বলছে নদীর মধ্য এবং নিম্ন গতিতে গড়ে ওঠে। প্রকৃতপক্ষে অশ্বক্ষাকৃতি হ্রদ গঠিত নদীর বহন, ক্ষয়, সঞ্চয় কাজের সম্মিলিত কার্যের ফলে ভূমিরূপ। 3 নম্বর হচ্ছে দেখতে ঘোড়ার খুরের মতো হয়। 4 নম্বর হচ্ছে পরিত্যক্ত জলমগ্ন নদী খাত হিসাবে
অবস্থান করে, যেগুলি বেশিরভাগ ক্ষেত্রেই বিল বা ঝিল নামে পরিচিত। আর চিত্র তোমরা এটা দিয়ে দেবে, এইটা চিত্র, এই যে 4টে স্টেজ আছে, এই 4টে স্টেজের ছবি কিন্তু দিতে হবে। তাহলে এই গেল তোমার নদী বাঁধ। এরপর দেখো নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। নদীর সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হয় সেগুলো হচ্ছে পলল শঙ্কু, পলল বেজনী, স্বাভাবিক বাঁধ, প্লাবনভূমি, নদীবাঁক, বালুচর এবং বদ্বীপ। এগুলো সবগুলোই তোমাদের করতে হবে, কারণ আলাদাভাবে যদি দিয়ে দেয় তাহলে পলল শঙ্কু মানে পাখার মতো আকৃতি বিশিষ্ট বা পলিশঙ্কু। বলছে নদীর গতিপথে ভূমিভাগের ঢাল হঠাৎ করে হ্রাস পেলে নদীবাহিত বিভিন্ন বোঝা বা বস্তু নুড়ি, বালি, পলি ইত্যাদি পর্বতের পাদদেশে সঞ্চিত হয়। সঞ্চিত এই পদার্থসমূহ মাঝারি ঢাল বিশিষ্ট এবং স্বল্প এলাকা জুড়ে যে ত্রিকোণাকার ভূমিরূপ গঠন করে তাকে পলল শঙ্কু বলা হয়। এই দেখো এরকম ভূমিরূপ বিশিষ্ট, অর্থাৎ হঠাৎ করে নদী যখন এসে সমতলে মেলে তখন কি হয়, ওই নুড়ি, বালি, কাঁথা পাথরগুলো জমে থাকে অনেকটা পাখার মতো, হাত পাখার মতো, তাই একে পলল শঙ্কু বলা হয়। বৈশিষ্ট্য হচ্ছে পলি শঙ্কুতে সৃষ্ট বালি এবং পলির পরিমাণ কম থাকে। বেশিরভাগ বস্তুই হলো বোল্ডার, নুড়ি, মোটা দানার বালি বা পলি। দুটো হচ্ছে পলি শঙ্কুর গড় ঢাল 15 ডিগ্রি আর আকৃতি অনেকটা ত্রিকোণাকার হয়। পলল বেজনী বলছে পার্বত্য প্রবাহ থেকে সমভূমি প্রবাহে নদী উপস্থিত হওয়ার পর নদীবাহিত বিভিন্ন বস্তুভার পর্বতের পাদদেশে জমা হয়ে হাত পাখা আকৃতির যে ভূমিরূপ গড়ে তোলে তাকে হচ্ছে পলল বেজনী। তাহলে পলল শঙ্কুটা শঙ্কু আকৃতি বিশিষ্ট, পলল বেজনীটা হচ্ছে তোমার হাত পাখার মতো বিশিষ্ট, অর্থাৎ আমরা হাতে করে যে পাখা করি, এই যে এইটা পুরোটাই পাখা আকারে কল্পনা করছে, বুঝতে পারছো? এই যে অংশটা আধখানা বা এই যে অর্ধচন্দ্রাকার যেটা, এটাকে পুরোটাই পাখা হিসাবে তোমার তুলনা করছে। বৈশিষ্ট্য কি, পলল শঙ্কুর তুলনায় পলল বেজনী ভূমিঢাল কম হয়, যা 3 থেকে 4 ডিগ্রি। 2 নম্বর হচ্ছে বিস্তার বেশি, উচ্চতা কম, আকৃতি অর্ধগোলাকার, হাত পাখার ন্যায়। 3 নম্বর হচ্ছে বিস্তীর্ণ এলাকা জুড়ে শিলাস্তূপ ছড়িয়ে পড়ে। 4 নম্বর হচ্ছে সঞ্চিত পদার্থের আকৃতি ছোট হয়। 5 নম্বর হচ্ছে শীর্ষ স্তরে বৃহৎ আকার শিলাখণ্ড এবং দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিলাখণ্ডের ব্যাস কমে যায়। 6 হচ্ছে পলল বেজনী অংশে নদী তার গতিপথ হারিয়ে একাধিক শাখায় বিভক্ত হয়। তাহলে এই গেল তোমার পলল শঙ্কু এবং পলল বেজনী। দেখো এই দুটোর মধ্যে পার্থক্য কিন্তু অনেক সময় চলে আসে, পলল শঙ্কু এবং পলল বেজনী। তাহলে পলল শঙ্কু ত্রিকোণাকার আকৃতি বিশিষ্ট আর পলল বেজনী অর্ধগোলাকার, হাত পাখার মতো, ঠিক আছে? পলল শঙ্কুর ঢাল খাড়াই প্রকৃতির, এটা হচ্ছে মৃদু প্রকৃতির, এর বিস্তার কম, বিস্তার বেশি। পলল শঙ্কু হচ্ছে জলের তুলনায় ভগ্নস্তূপ বা বস্তুভার বেশি, আর পলল বেজনীতে বলছে বস্তুভার শিলাস্তূপের তুলনায় জলের পরিমাণ বেশি। পলল শঙ্কু পলল বেজনীর তুলনায় উচ্চতা বেশি হয়, আর পলল বেজনী পলল শঙ্কুর তুলনায় উচ্চতা কম হয়। পলল শঙ্কু অপেক্ষাকৃত বৃহৎ আকার প্রস্তরখণ্ড সঞ্চিত হয়, আর পলল বেজনীতে অপেক্ষাকৃত ছোট আকারের প্রস্তরখণ্ড সঞ্চিত হয়। তাহলে এই হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য। এবার দেখো 3 নম্বর হচ্ছে স্বাভাবিক বাঁধ কোনটাকে বলছে, অর্থাৎ নদীর 2 ধারে যখন বাঁধের সৃষ্টি হয় বন্যার পর তখন সেটা স্বাভাবিক বাঁধ বলছে। নদীর জলপ্রবাহের সঙ্গে বাহিত নুড়ি, বালি, পলি, প্রস্তরখণ্ড নদীর 2 তীরে সঞ্চিত হলে যে বাঁধের সৃষ্টি হয় তাকে স্বাভাবিক বাঁধ বলা হয়। উদাহরণ হচ্ছে তোমার মিসিসিপি নদীর নিম্ন অববাহিকায় স্পষ্টভাবে স্বাভাবিক বাঁধ কিন্তু দেখতে পাওয়া যায়। বৈশিষ্ট্য কি, নদীর গতিপথের সমান্তরালে অবস্থান করে। 2 নম্বর হচ্ছে মধ্য এবং নিম্ন গতিতে গড়ে উঠলেও নিম্ন গতিতে স্পষ্টভাবে লক্ষণীয় হয়। 3 নম্বর নদী খাতের নিকটবর্তী স্থানে বাঁধের উচ্চতা সব থেকে বেশি এবং দূরের দিকে বাঁধের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পায় এবং বাঁধের উচ্চতা 10 মিটারের কম হয়। 5 নম্বর হচ্ছে স্বাভাবিক বাঁধ গড়ে ওঠে 1.5 কিলোমিটার চওড়া হয়, বাঁধ গড়ে 1.5 কিলোমিটার চওড়া হয়। তাহলে এই গেল তোমার স্বাভাবিক বাঁধ। এরপর দেখো প্লাবনভূমি কোনটাকে বলছে, নদী উপত্যকার পার্শ্ববর্তী প্রায় মসৃণ পলিগঠিত ভূমিভাগকে প্লাবনভূমি বলা হয়। তোমার বৈশিষ্ট্য কি আছে, দেখো মধ্য এবং নিম্ন গতিতে গড়ে উঠলেও নিম্ন গতিতে বেশি দেখা যায়। 2 নম্বর মূলত বন্যার মাধ্যমে গড়ে ওঠে। 3 নম্বর বন্যার জলের সঙ্গে বাহিত পলিবালির পরিমাণের ওপর প্লাবনভূমির গভীরতা এবং গঠন নির্ভর করে। 4 নম্বর হচ্ছে নদী কার্যের ফলে প্লাবনভূমি ক্রমাগত গঠিত এবং ধ্বংসপ্রাপ্ত হয়। 5 নম্বর হচ্ছে প্লাবনভূমি অত্যন্ত মৃদু ঢাল বিশিষ্ট এবং সমতল হয়ে থাকে। এবার দেখা হচ্ছে নদীদ্বীপ মানে নদীর মধ্যে যখন দ্বীপের সৃষ্টি হয় তখন সেটা হচ্ছে নদীদ্বীপ। বলছে নিম্ন গতিতে ঢাল কম হয়, নদীর গতিবেগ হ্রাস পায় এবং এই অবস্থায় নদীর জলের বোঝার পরিমাণ বেশি হলে, বস্তুভারের পরিমাণ বেশি হলে নদীর গতিপথে অনেক অংশে সঞ্চিত হয়। নদীর গর্ভে সঞ্চিত এই পদার্থ জলের উপরে জেগে উঠলে দ্বীপের সৃষ্টি হয়, একে নদীদ্বীপ বলা হয়। এবার দেখো বালুচর কোনটাকে বলছে, যে মধ্য এবং নিম্ন গতিতে নদী উপত্যকা যথেষ্ট চওড়া হয়, এক্ষেত্রে নদীর বহন ক্ষমতার তুলনায় বোঝা বা বস্তুভারের পরিমাণ বেশি হয় হলে নদী খাতের পাশের দিকে এবং নদী খাতের মাঝখানে জমা হয়, তাই ঢিবির আকারে উত্থিত হওয়া এই ধরনের ভূমিরূপকে বালুচর বা বালুচড়া বলা হয়। বৈশিষ্ট্য এখানে দেখো শ্রেণীবিভাগ দেওয়া আছে। এবং এবার দেখা হচ্ছে বদ্বীপ, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিরূপ। বদ্বীপ বলছে নিম্ন গতিতে নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিরূপটি হলো বদ্বীপ। নদী বাহিত পলি, বালি, কর্দম ইত্যাদি মোহনায় সঞ্চিত হয়ে যে ত্রিকোণাকার মাত্রা বিশিষ্ট
বা গ্রিক শব্দ ডেল্টার মতো আকৃতির ভূমিরূপ গড়ে ওঠে তাকে বদ্বীপ বলা হয়। বদ্বীপের বৈশিষ্ট্য দেখো, এই যে দেখো দেওয়া আছে মোহনার নিকটে পলিবাহিত কাদা পাথর স্তরে স্তরে সঞ্চিত হয়ে গঠন করে। 2 নম্বর হচ্ছে বদ্বীপ অঞ্চলে মূল নদী অনেক শাখায় বিভক্ত হয়ে শাখা নদী হিসেবে অবস্থান করে। 3 নম্বর হচ্ছে ভূমিভাগের ঢাল অনেক কম হয়। 4 নম্বর হচ্ছে বদ্বীপ অঞ্চলে সমুদ্র তরঙ্গবাহিত বিভিন্ন অবক্ষেপের ও সঞ্চয় দেখা যায়। 5 নম্বর হচ্ছে উৎপত্তির পার্থক্য অনুসারে বদ্বীপের আকৃতি পরিবর্তিত হয়। ঠিক আছে, এবং এটা হচ্ছে তোমার বদ্বীপের ছবি, এটা তোমরা দিতে পারো। এরপরে দেখো যেটা দেওয়া আছে বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশগুলি কী কী, এটা করবে। বদ্বীপ সব নদীতে সৃষ্টি হয় না, এটাও বলতে পারে সব নদীতে বদ্বীপ সৃষ্টি হয় না কেন, তখন কিন্তু এই অনুকূল পরিবেশগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে। 1 নম্বর হচ্ছে অগভীর মোহনা হতে হবে। 2 নম্বর হচ্ছে অধিক বস্তুভার হতে হবে। 3 নম্বর হচ্ছে জলের ঘনত্ব বেশি হতে হবে। 4 নম্বর হচ্ছে দীর্ঘ গতিপথ হতে হবে, যত দীর্ঘ হবে তত নুড়িবালি কাদা পাথরের পরিমাণটা বেশি হবে নদীবাহিত এবং বদ্বীপ গঠিত হবে। আবদ্ধ সমুদ্র হতে হবে, অর্থাৎ সমুদ্র যদি উন্মুক্ত হয়ে যায় তাহলে পলিবালি একেবারে মাঝ সমুদ্রে চলে যাবে, ফলে কিন্তু বদ্বীপ গঠিত হবে না। শান্ত সমুদ্র হতে হবে, দুরন্ত হলে হবে না। বায়ু প্রবাহ থাকতে হবে, বিপরীত বায়ু প্রবাহ, অর্থাৎ নদীর বেগের বিপরীত বায়ু প্রবাহ থাকলে বদ্বীপের সৃষ্টি হয়। 8 নম্বর আছে উপকূলের গঠন, বলছে মোহনার কাছে ভূমিভাগের ঢাল কম হলে সহজেই বস্তুভার মোহনাতে জমতে পারে এবং বদ্বীপ গড়ে ওঠে। 9 নম্বর হচ্ছে বস্তুভারের আকার, অর্থাৎ আকারগুলো যদি তোমার বড় হয়, নদীবাহিত পদার্থের বস্তুভারের আকার মাঝারি হওয়া প্রয়োজন, কারণ অতি সূক্ষ্ম পদার্থ জলের স্রোতে উপকূল থেকে সমুদ্রের অনেক দূরে চলে যায়। এবং অন্যান্য কিছু পরিবেশ যেমন হচ্ছে নদীর জলপ্রবাহের বিপরীতে সমুদ্র স্রোতের উপস্থিতি থাকলে বিভিন্ন পদার্থের সঞ্চয় হয়, তাই বদ্বীপ গঠনের সুবিধা হয়। তাহলে এই হলো তোমার বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ। এরপরে দেখো যেটা আছে পলল সংখ্যক পরিবেশনের পার্থক্য হলো খাঁড়ি কী। দেখো খাঁড়ি কথাটা কিন্তু জানতে হবে। খাঁড়ি কথাটা কিন্তু আমরা বাঙ্গাল কি খাঁড়ি, বঙ্গোপসাগরকে বলা হয় বাঙ্গাল কি খাঁড়ি, হ্যাঁ, হিন্দিতে। তো খাঁড়িটা কি, বলছে মোহনার কাছে নদী অসংখ্য শাখায় বিভক্ত হয়ে সমুদ্রে পতিত হয়। ঠিক আছে, এর ফলে এই স্থানে বিনুনি আকৃতির জলনির্গম প্রণালী গড়ে ওঠে। মোহনার কাছে যে চওড়া নদীর উপত্যকা দেখা যায় তাকে খাঁড়ি বলা হয়। তাহলে কি বলছে, নদী মোহনার কাছে যে চওড়া নদী উপত্যকা দেখা যায় তাকে বলছে খাঁড়ি। তাই খাঁড়ি এক প্রকার ফানেল আকৃতির মোহনা। উদাহরণ হচ্ছে সুন্দরবন অঞ্চলে অসংখ্য খাঁড়ি দেখা যায়। পৃথিবীর দীর্ঘতম খাঁড়ি রাশিয়ার উত্তরে ওব নদী মোহনায় দেখা যায়। তাহলে এই হলো তোমার নদীর কার্যের ওপরে বা নদী গঠিত ভূমির উপরে কতগুলো প্রশ্ন এবং তার উত্তর। দেখো, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।